আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকে পিডিএফটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো আমরা আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার আলোচনা করব। সেটা হচ্ছে কি না, প্রারম্ভিক সমাজ বা আর্লিয়েস্ট সোসাইটি। তো দেখো, আমরা আগের দিন প্রথম চ্যাপ্টার করেছিলাম এবং সেটার উপর আমাদের ডিপিএসও কমপ্লিট হয়ে গেছে এবং অনেকেই ভালো নম্বর পেয়েছো। আশা করি রিভিশনও করছো পিডিএফ নোটসটা। এবং আজকের সেকেন্ড ক্লাসে আমরা করব কি না, প্রারম্ভিক সমাজ বা আর্লিয়েস্ট সোসাইটি। দেখো, তাহলে এখানে আমাদের এই চ্যাপ্টারের অন্তর্গত কি কি থাকবে, এই চ্যাপ্টারের অন্তর্গত কি কি থাকবে না, এখানে আমরা পাবো যে কিভাবে মানুষের বিবর্তন হলো, কোন কোন পর্যায়ের মধ্যে দিয়ে আমাদের আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্স তারা এলো, এবং কিভাবে প্রথম সমাজ গড়ে উঠলো। দেখো, তো পৃথিবীর বুকে আজ থেকে, দেখো পৃথিবীর বয়স কত আমরা জানি, প্রায় 450 বছর, তাই না? 450 বছর। কিন্তু এই যে মানুষের আবির্ভাব ঘটেছে যে খুব অনেক আগে সেরকম কিন্তু নয়। হিমযুগের পরবর্তী সময়ে, অর্থাৎ আজ থেকে মাত্র 20 লক্ষ বছর আগে, প্রথম মানুষের যে এপ নামক গোষ্ঠী থেকে মানুষ এসেছিল, সেই ধরনের কিছু মানুষ বা সেই ধরনের কিছু এপ জাতীয় গোষ্ঠীর আবির্ভাব হয়েছিল। পরবর্তীকালে আস্তে আস্তে সেটা বিবর্তনের মধ্যে দিয়ে আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্স এসেছে। তাহলে পৃথিবীর বয়স কত? আমাদের পৃথিবীর বয়স 450 কোটি বছর। কিন্তু এই যে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছে একদম শেষে। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীদের আধিপত্য বাড়তে শুরু করে। 6.5 কোটি বছর আগে স্তন্যপায়ীদের আধিপত্য বাড়তে শুরু করে, কারণ তার আগে, এই যে 6.5 কোটি বছর আগে, তখন আমরা জানি যে মেসোজোয়িক যুগ, সেই টাইমে ডাইনোসর থাকতো এবং সেই ডাইনোসররা তারাই পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছিল। বর্তমানে যদি দেখি, সমস্ত প্রাণী গোষ্ঠীর মধ্যে মানুষের আধিপত্য পৃথিবীতে রয়েছে, মানুষ কন্ট্রোল করে গোটা পৃথিবীকে। সব থেকে শক্তিশালী, সব থেকে বুদ্ধিমান এখন মানুষ। ঠিক সেরকম আজ থেকে 6.5 কোটি বছর আগে এই পৃথিবীকে দাপিয়ে বেড়াতো ডাইনোসর। তো এই স্তন্যপায়ীদের মধ্যে একটি শাখা ছিল প্রাইমেট, মনে রাখবে, প্রাইমেট। এই যে প্রাইমেট নামক এই বর্গের স্তন্যপায়ী প্রাণী, তাদের থেকে কি হয়, কালক্রমে বানর, গরিলা, শিম্পাঞ্জি এবং মানুষের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, বানর, গরিলা, শিম্পাঞ্জি এবং মানুষের উৎপত্তি হয়েছে। এবার মানুষের আদি নিবাস যদি দেখি, তো বিজ্ঞানীদের মতে আফ্রিকা মহাদেশ হচ্ছে মানবজাতির আঁতুড়ঘর। এটা মনে রাখবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে মানুষের প্রথম আবির্ভাব কোথায় হয়েছিল। মানুষের প্রথম আবির্ভাব হয়েছিল আফ্রিকা মহাদেশে। মানবজাতির আঁতুড়ঘর বলা হয় আফ্রিকা মহাদেশকে, এটা খাতার মধ্যে নোট ডাউন করবে। এবার কেন আফ্রিকা, দেখো কারণ, ম্যাম একবার বলুন। হ্যাঁ, মানুষের যে আদি নিবাস বা প্রথম মানুষ আসে কোথা থেকে, আফ্রিকা মহাদেশ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন দেয় যে মানব জাতির আঁতুড়ঘর কাকে বলে, বা প্রথম মানুষ সৃষ্টি হয়েছিল কোন মহাদেশে। উত্তর করবে আফ্রিকা মহাদেশে। এবার কেন, না কারণ মানুষের পূর্বপুরুষদের প্রাচীনতম যে জীবাশ্ম এবং পাথরের প্রাচীনতম হাতিয়ার পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি নামক একটা জায়গা, সেই জায়গা থেকে পাওয়া গেছে। তো সেখান থেকে বিজ্ঞানীরা অনুমান করেছেন যে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ কিন্তু আফ্রিকাতেই জন্মেছিল, এবং সেই আফ্রিকা থেকে পরবর্তীকালে তারা আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে পৃথিবীর অন্যান্য সারা প্রান্তে ছড়িয়ে পড়ে। ওকে, লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকার জলবায়ুর পরিবর্তন হতে শুরু করে। জঙ্গল কমে গিয়ে তৈরি হয় বিশাল বড় বড় তৃণভূমি, সাভানা আমরা জানি বিশাল বড় একটা তৃণভূমির নাম। তো এই গাছে বসবাসকারী প্রাইমেট, এই প্রাইমেট, প্রাইমেট মানে বলতে পারো আদিম মানুষের অনেক পূর্বপুরুষ। তো এই যে প্রাইমেট, তারা গাছে বসবাস করতো তখন, অর্থাৎ এখন যেমন বানর, হনুমান এরা বসবাস করে, ঠিক সেরকম। তো এই প্রাইমেটদের খাবারের খোঁজে তখন মাটিতে নামতে হলো, কারণ জলবায়ুর পরিবর্তনের জন্য অনেক গাছপালা মারা যেতে শুরু করে এবং গাছে খাদ্যের অভাব হয়। তখন এই প্রাইমেট জাতীয় স্তন্যপায়ী প্রাণী, বানর জাতীয় স্তন্যপায়ী প্রাণী, এরা কি করলো, না গাছ ছেড়ে তখন তারা মাটিতে এসে খাবার চারিদিকে খুঁজতে শুরু করলো। এবার মাটির ওপরে থাকতো লম্বা ঘাস, অনেক লম্বা ঘাস। সেই অনেক লম্বা ঘাসের ওপর দিয়ে দেখার জন্য কি করলো, না তারা দুই পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে শুরু করলো। ওকে, ধরো
তুমি একটা কোনো জমির মধ্যে রয়েছো, সেখানে তোমার থেকেও লম্বা লম্বা অনেক ঘাস রয়েছে, তাহলে তোমাকে একটু উঁচু হয়ে দেখতে হবে সামনে কিছু আসছে কিনা, খাদ্য কোনো আছে কিনা। তো সেই জন্য তখন তারা এই লম্বা লম্বা ঘাসের জঙ্গলের ওপর দিয়ে খাদ্য খোঁজার তাগিদে প্রথম তারা এই প্রাইমেট বর্গের এপ জাতীয় প্রাণী তারা 4 পায়ের বদলে 2 পায়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতে শুরু করলো, এবং এরপরে আস্তে আস্তে অভিযোজনের মাধ্যমে মানুষ 2 পায়ে হাঁটতে শেখে, এটাই অনুমান। এবার দেখো, এই যে সমস্ত কিছু এখানে যেটা পড়ছি আমরা, পুরোটা কিন্তু অনুমানের উপর। তার কারণ আজ থেকে 6.5 কোটি বছর আগে কেউ ছিল না সেখানে। আফ্রিকা মহাদেশেই যে শুধুমাত্র মানুষ ছিল সেই সময় তারও কোনো পোক্ত প্রমাণ নেই। কিন্তু এই যে গ্রেট রিফট ভ্যালি, সেখানে মানুষের যে জীবাশ্ম সেটা পাওয়া গেছে প্রথম, এবং সেটা সব থেকে প্রাচীন, সেই কারণে মনে করা হয় যে আফ্রিকাতেই এখনো পর্যন্ত যে মানুষের প্রথম সৃষ্টি হয়েছিল। এবার আসি যে মানুষের বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ কিভাবে ধাপে ধাপে বিবর্তিত হলো এবং আধুনিক পর্যায়ে এলো, সেটা আমরা দেখব। দেখো, প্রথম ধাপ হচ্ছে অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস, এই যে অস্ট্রালোপিথেকাস ছবিটা দেখতে পাচ্ছ, এরকম দ্বারা দেখতে ছিল, ঠিক আছে, এরকম, অর্থাৎ তাদের যে মস্তিষ্ক, তাদের যে ব্রেন, সেটা ছিল খুবই স্মল, স্মল ব্রেন, এটা ছিল এদের বৈশিষ্ট্য। অস্ট্রালোপিথিকাস এটা ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ অস্ট্রাল মানে হচ্ছে দক্ষিণ, আর গ্রিক শব্দ পিথকাস মানে হচ্ছে বানর, অর্থাৎ দক্ষিণ দিকের বানর বা দক্ষিণের বানর, সেটাই অর্থ দাঁড়ায় এই নামটার, অস্ট্রালোপিথিকাস নামটার। তাহলে অস্ট্রালোপিথিকাস কি না, মানুষের বিবর্তনের প্রথম পর্যায়ে যে ধরনের মানুষেরা পৃথিবীতে থাকতো এরকম দেখতে, তাদেরকে অস্ট্রালোপিথিকাস বলা হচ্ছে, ঠিক আছে। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা পর্যায়ের মানুষ, অস্ট্রালোপিথিকাস, রামাপিথিকাস, নিয়ান্ডারথাল, হোমো ইরেক্টাস, হোমোসেপিয়েন্স। তার কারণ আমাদের ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের দ্বিতীয় কিংবা তৃতীয় চ্যাপ্টারের মধ্যে দেখবে রয়েছে এটা। তো এটা যাদের কাছে বই থাকবে পড়ে নিতে পারো, বা পিডিএফ থেকেও পড়তে পারো, অসুবিধা নেই। তো অস্ট্রালোপিথিকাস নামের অর্থ কি মনে রাখবো, অস্ট্রালোপিথিকাস নামের অর্থ হচ্ছে দক্ষিণের বানর। আজ থেকে প্রায় 40 লক্ষ থেকে 20 লক্ষ বছর আগে এই যে অস্ট্রালোপিথিকাস, তারা কিন্তু পৃথিবীতে ছিল। এদের কি বৈশিষ্ট্য ছিল না, মনে রাখবো, এখান থেকে প্রশ্ন দেয় যে কোন মানুষের কোন প্রজাতি প্রথম 2 পায়ে সোজা হয়ে হাঁটতে শিখেছিল, না অস্ট্রালোপিথিকাস, এরাই সর্বপ্রথম মানুষের প্রজাতি যারা 4 পায়ের বদলে 2 পায়ে হাঁটতে শেখে। এই বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে কারা প্রথম 2 পায়ে হাঁটতে শেখে, অস্ট্রালোপিথিকাস প্রথম 2 পায়ে হাঁটতে শেখে। এদের মস্তিষ্ক বানরের মতো ছোট্ট ছিল এবং চোয়াল ছিল অনেক ভারী। আর কি না, এরা গাছে চড়তে খুব ওস্তাদ ছিল, বানরের মতো গাছে চড়তো। আর কি মনে রাখবো, 1974 সালে ইথিওপিয়াতে, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, দেখো 1974 সালে ইথিওপিয়াতে একটা বিখ্যাত জীবাশ্ম আবিষ্কৃত হয় বা একটা কঙ্কাল আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা সেই কঙ্কালের নাম দিয়েছেন লুসি। আমি সম্ভবত আগের দিন বলেছিলাম এটা একবার, লুসি। এই যে লুসি, সেটা হলো কি না, একটা নারী, একজন মহিলার কঙ্কাল, একজন মহিলার কঙ্কাল, এবং সেই মহিলাটি কোন ধরনের মানুষ ছিল, সে ছিল অস্ট্রালোপিথিকাস, ঠিক আছে, অস্ট্রালোপিথিকাস। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মানুষের দ্বারা আবিষ্কৃত সবথেকে প্রাচীন নারী কঙ্কাল কোনটি, বা অস্ট্রালোপিথিকাসের কঙ্কালের নাম কি, মনে রাখবে তার নাম হচ্ছে লুসি। লুসি কোথায় আবিষ্কৃত হয়েছে, ইথিওপিয়াতে লুসির কঙ্কাল পাওয়া গেছে। ওকে, কত সালে, 1974 সালে আবিষ্কৃত হয়, এবং এই লুসি অস্ট্রালোপিথিকাস বর্গের একটা মহিলা ছিলেন, ঠিক আছে। এরপরে অস্ট্রালোপিথিকাসের পরে এরা বিবর্তিত হয়ে কি হলো না, হোমো হ্যাবিলাস। হোমো হ্যাবিলাস বা হোমো হ্যাবিলিস। এই যে হ্যাবিলিস, এই যে হ্যাবিলিস কথাটি দেখছো, এই হ্যাবিলিস কথার অর্থ হচ্ছে দক্ষ, স্কিলফুল। এই ধরনের মানুষ তারা এরকম দেখতে ছিল, এই যে হোমো হ্যাবিলিস, তারা এরকম দেখতে ছিল, এবং তারা খুব সহজে 2 পায়ে হাঁটতে পারত। তাদের একটা বিশেষ দক্ষতা ছিল কি না, তারা খুব নিপুণভাবে সুন্দর হাতিয়ার বানাতে পারত। কি পারত না, হাতিয়ার তৈরিতে দক্ষ ছিল, পাথরের হাতিয়ার, হাতিয়ার তৈরিতে দক্ষ ছিল। এই জন্য এদেরকে দক্ষ মানুষ বলা হতো, দক্ষ মানুষ বলা হতো। হ্যাবিলাস মানে দক্ষ বা নিপুণ, মনে রাখবে। তো ল্যাটিন ভাষায় হোমো মানে মানুষ, আর হ্যাবিলাস মানে দক্ষ। তাহলে এমন কিছু মানুষ হোমো হ্যাবিলাস মানে যারা কোনো একটা কাজে দক্ষ। এরা কোন কাজে দক্ষ ছিল, হাতিয়ার তৈরিতে দক্ষ ছিল। এবার
দেখো এরা প্রথম হাতিয়ার প্রস্তুতকারক, এরাই পৃথিবীর প্রথম প্রাণী যারা পাথর ভেঙে হাতিয়ার তৈরি করলো। এবার এই হাতিয়ারের বিভিন্ন ভাগ আমরা পাবো প্রস্তর যুগে। প্রথমে ছিল ভারী পাথর, ভোঁতা পাথর, তারপরে আস্তে আস্তে সেটা ফ্লেক টুলে পরিণত হয়, ধারালো ব্লেডে পরিণত হয়। হাতিয়ারের আবার বিবর্তনের ভাগ আছে নব্যপ্রস্তর যুগ পর্যন্ত। তো আপাতত মনে রাখো এইটুকু যে হোমো হ্যাবিলাস এই যে মানুষের বর্গ, তারা প্রথম হাতিয়ার তৈরি করেছিল। আর অস্ট্রালোপিথিকাস তারা প্রথম সোজা হয়ে দুই পায়ে দাঁড়াতে শিখেছিল। ঠিক আছে, এবার এখানটায় একটু তোমরা জেনে রাখবে, দেখো এদের তৈরি ভোঁতা পাথরের হাতিয়ার, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে মানুষের তৈরি প্রথম হাতিয়ার কেমন ছিল। মনে রাখবে প্রথম যে হাতিয়ার তারা তৈরি করেছিল সেই হাতিয়ার ছিল ভোঁতা, সেই হাতিয়ার কোনো ধারালো ছিল না, সেটা ভোঁতা ছিল। ঠিক আছে, আর এই হাতিয়ারগুলোকে কি বলা হয়, এখানে মনে রাখবে এদেরকে বলা হয় ওল্ডোয়ান হাতিয়ার। কেন বলা হয় না, তানজানিয়ার ওল্ডুভাই গর্জ নামক একটা জায়গাতে পাওয়া গেছে, সেই জায়গার নাম অনুসারে এই হাতিয়ারগুলোর নাম রাখা হয়েছে ওল্ডোয়ান হাতিয়ার। ঠিক আছে, ওল্ডোয়ান হাতিয়ার। তাহলে এই হোমো হ্যাবিলাস থেকে আমাদের কি মনে রাখতে হবে, হোমো মানে মানুষ আর হ্যাবিলাস মানে দক্ষ বা নিপুণ। অর্থাৎ এই যে হোমো হ্যাবিলাস এরা হাতিয়ার তৈরির কাজে প্রচণ্ড দক্ষ ছিল। আর প্রথম হাতিয়ার তৈরি করে এই ধরনের মানুষেরাই পৃথিবীর বুকে। তাদের তৈরি করা হাতিয়ারগুলো ছিল ভোঁতা পাথরের তৈরি, এবং সেই হাতিয়ারগুলোকে কি বলা হয়, ওল্ড ওয়ান হাতিয়ার বলা হয়। এরা শিকারী ছিল না, দেখো এদের ব্যতিক্রম কি, এরা হাতিয়ার তৈরি করতে পারতো কিন্তু এরা খুব ভালো শিকারী ছিল না, শিকার অতটা করতে পারতো না। ঠিক আছে, শিকারী ছিল না, বরং অন্য প্রাণীর ফেলে ফেলে যাওয়া পশুর মাংস, হাড়ের মজ্জা ইত্যাদিকে খেত। হয়তো বাঘ বা সিংহতে কোনো শিকার করেছে, সেই শিকারের অংশ থেকে তারা খাদ্য খেত। ঠিক আছে, 3 নম্বর আসি, দেখো হোমো ইরেকটাস। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ধরনের মানুষদেরকে হোমো ইরেকটাস বলা হতো। দেখো প্রতিটা পর্যায়ে মানুষের মুখ এবং শরীর উভয়ে কিন্তু একটা হিউজ চেঞ্জ এসেছে। সেখানে অস্ট্রালোপিথিকাস থেকে আমাদের হোমো হ্যাবিলাস থেকে এসেছে হোমো ইরেকটাস, এবং এরপরে যখন আমরা নিয়ানডার্থাল পড়বো সেটা দেখো অনেকটা মানুষের মতো, অনেকটা আধুনিক মানুষের মতোই তখন হয়ে গেছিল। তো আস্তে আস্তে বিবর্তনের ফলে এরকম শরীরের চেঞ্জ কিন্তু মানুষের এসেছে। এই যে হোমো ইরেকটাস এই পর্যায়ের মানুষ খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন দেয় পরীক্ষায়। তার কারণ কি, এরা প্রথম আগুন আগুন বা ফায়ার আবিষ্কার করেছিল। আগুন আবিষ্কার করেছিল এরা প্রথম, মনে রাখবে। আগুন আবিষ্কার কারা করলো, হোমো ইরেকটাস আগুন আবিষ্কার করলো। দেখো সোজা হয়ে দাঁড়ানো মানুষ। এবার মনে হতে পারে এই যে স্যার এরাও সোজা হয়ে দাঁড়ানো, আবার প্রথমে পড়লাম অস্ট্রালোপিথিকাস তারাও সোজা হয়ে দাঁড়ানো। অস্ট্রালোপিথিকাসরা সাধারণত চলতো কিভাবে, চার পায়ে বানরের মতো, খুব কষ্ট করে এরকমভাবে একটু সোজা হয়ে দাঁড়াতে পারতো, অর্থাৎ পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে দাঁড়াতে তারা পারতো না। তারা এরকম দেখবে অনেক বয়স্ক মানুষ থাকে না, তারা অনেক বয়স হলে এরকম কুঁজো হয়ে যায়, সামনের দিকে ঝুঁকে যায়। তো ওই যে তারা ওরকমভাবে ঝুঁকে ঝুঁকে চলতো, তবে দু পায়ে ব্যালেন্স করতে পারতো। এই হোমো ইরেকটাস তারা তুমি আমি আমরা যেমন সোজা হয়ে দাঁড়াচ্ছি, ঠিক সেরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোপুরি সোজা হয়ে দাঁড়াতে শিখলো। ঠিক আছে, এদের মেরুদণ্ড পুরোপুরি সোজা ছিল। সময়কাল আজ থেকে 15 লক্ষ থেকে 2.5 লক্ষ বছর আগে এরা পৃথিবীতে ছিল। এই জায়গা থেকে প্রশ্ন আসে, মনে রাখতে হবে আগুনের ব্যবহার। এরাই প্রথম আগুনের ব্যবহার এবং নিয়ন্ত্রণ করতে শেখে, আগুনকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং আগুনের ব্যবহার শেখে। আগুন এদের শীত থেকে বাঁচতে, পশু তাড়াতে এবং মাংস পুড়িয়ে খেতে সাহায্য করত। মাংস পুড়িয়ে খাওয়ার ফলে এদের মস্তিষ্ক আরও উন্নত হয়। ঠিক আছে, এই যে আগুনের ব্যবহার যখন তারা শিখে গেল, আগুনের ব্যবহার তারা যখন শিখে গেল তখন তারা মাংসকে পুড়িয়ে খেতে শিখলো। এই যে মাংস পুড়িয়ে খাওয়ার জন্য পরবর্তী প্রজন্মে দেখো কেমন চেঞ্জ চলে এলো। এই যে মানুষটি ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এর শরীরে ব্যাপক পরিবর্তন এসেছে এবং এর শরীর পেশি বহুল, তাই না, শরীরে মাংসপেশি ব্যাপক পরিমাণে রয়েছে। তার কারণ হচ্ছে এটাই যে এদের পূর্বপুরুষ বা এরা সবাই এখন পোড়া মাংস খেতে শুরু করলো। এদের চোয়ালের পরিবর্তন হয়ে গেছে, দেখো আগে চোয়ালগুলো ছিল অনেক বড়, তাই না, এদের চোয়াল অনেকটা মানুষের মতো চলে এসেছে শেপ। তার কারণ এই যে চিবিয়ে চিবিয়ে খাওয়া নরম মাংস, সেটার জন্য চোয়ালেরও পরিবর্তন হয়েছে। পরিযান, মনে রাখবো এরাই প্রথম প্রজাতির মানুষ যারা আফ্রিকা মহাদেশ ছেড়ে এশিয়া এবং ইউরোপের দিকে ছড়িয়ে পড়েছিল। ওই যে প্রথমে পড়লাম যে প্রথম মানুষ দেখা গেছিল কোথায়, প্রথম মানুষের আবির্ভাব হয়েছিল আফ্রিকাতে, এবং এই যে প্রজাতির মানুষ হোমো ইরেকটাস এরাই প্রথম কি করেছিল না, আফ্রিকা থেকে এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়েছিল।
এদের তৈরি পাথরের হাতিয়ার ছিল যেমন হাত কুঠার এবং আরও অন্যান্য পাথরের যে বিভিন্ন চপার এই জাতীয় হাতিয়ার, তারা হাতুড়ি বানাতো। বেশ, এরপরে আসি নিয়ানডার্থাল। নিয়ানডার্থাল এদের প্রধান বৈশিষ্ট্য কি না, এদের মধ্যে এবার কি আসে না, আধ্যাত্মিক চিন্তা আসতে শুরু করে। আধ্যাত্মিক চিন্তা মানে কি, এরা প্রথম মৃতদেহ কবর দেওয়া শুরু করে। মৃতদেহ কবর দেওয়া শুরু করে, মৃতদেহ কবর দিত। দ্বিতীয় হচ্ছে এদের মধ্যে পুনর্জন্ম। পুনর্জন্ম এই ধারণা তাদের মধ্যে ছিল, অর্থাৎ মৃত্যুর পরে সেই ব্যক্তি আবার পুনরায় বাচ্চা হয়ে জন্মগ্রহণ করবে, এই ধারণা তাদের মধ্যে এবার এই সময় থেকে আসতে শুরু করে। তো পরীক্ষায় প্রশ্ন দেয় যে কোন ধরনের মানুষেরা প্রথম মৃতদেহ কবর দিতে শুরু করে। নিয়ানডার্থাল, তারা প্রথম, মনে রাখবে, মৃতদেহ কবর দিত। তো জার্মানির নিয়েন্ডার উপত্যকাতে এদের জীবাশ্ম প্রথম পাওয়া যায়, সেই জন্য এদের নাম রাখা হয়েছে, অর্থাৎ এই প্রজাতিটার নাম রাখা হয়েছে নিয়েন্ডারথাল। ঠিক আছে, নিয়ানডার্থাল বা নিয়েন্ডারথ্যালেনিস একই ব্যাপার, নিয়েন্ডারথাল মানুষ বলা হয় এদেরকে। বৈশিষ্ট্য হচ্ছে কি না, এরা প্রচণ্ড শক্তিশালী ছিল এবং এই যে মানুষ, এরা কিন্তু কি করেছিল, এরা আইস এজ মানে পার করেছিল, অর্থাৎ তুষার যুগ। তুষার যুগ মানে কি আমরা জানি, আজ থেকে বেশ কিছু বছর, কয়েক লক্ষ বছর আগে পৃথিবীতে একবার তুষার যুগ এসেছিল। সেই তুষার যুগে পৃথিবীর তাপমাত্রা প্রবল পরিমাণ কমে গেছিল এবং সেখানে পৃথিবীর অনেক প্রজাতি চিরতরে ধ্বংস হয়ে গেছিল খাদ্যের অভাবে এবং ঠান্ডাতে। তো এই যে নিয়ানডার্থাল প্রজাতির মানুষ, তারা তখন দলবদ্ধভাবে গুহার ভিতরে থাকতো, একে অপরকে জড়িয়ে ধরে। স্বাভাবিকভাবে তখন তারা আগুনের আবিষ্কার কিছুটা শিখে গেছিল, তার কারণে যে হোমো ইরেক্টাস, তাদের পূর্ববর্তী প্রজন্ম, তারাই আগুন আবিষ্কার করেছিল। সেই কারণে যে আগুনের আবিষ্কারের কারণে মানুষ টিকে গেল। অর্থাৎ হোমো ইরেক্টাস যদি আগুন খুঁজে না পেত, আগুনের আবিষ্কার না পেত, তুমি আমি আজকে কেউ আমরা এখানে থাকতাম না। সমস্ত নিয়ানডার্থাল মানুষ সেই তুষার যুগে মরে যেত অন্যান্য প্রাণীদের মতো। এবার দেখো কি না, এরা প্রবল শীত সহ্য করার ক্ষমতা এদের মধ্যে ছিল। এরা পশুর চামড়া দিয়ে প্রথম শরীরকে ঢাকতে শুরু করে। ঠিক আছে, এটা সভ্যতার জন্য নয়, এটা প্রয়োজনে। তার কারণ তারা এই যে হিমযুগে ব্যাপক ঠান্ডা তাদের চারিদিকে ছিল, সেই কারণে পশুর চামড়া দিয়ে সেই গরম কম্বলের মতো তারা নিজেদের শরীরকে ঢাকতো। এখান থেকেই আস্তে আস্তে পোশাকের ধারণা আসে। মস্তিষ্কের আকার, দেখো এদের মস্তিষ্কের আকার আধুনিক মানুষের সমান বা ক্ষেত্রবিশেষে একটু বড়ই ছিল আধুনিক বর্তমান মানুষদের থেকে। এরাই প্রথম মৃতদেহকে কবর দিত, ফার্স্ট টু বরি দেয়ার ডেড। দেখো কবরের সাথে ফুল, হাতিয়ার এবং পশুর হাড় দেওয়া হতো। ঠিক আছে, ফুল, হাতিয়ার এবং পশুর হাড় দেওয়া হতো, মনে রাখবে। এখানে যখন কোনো পুরুষ মারা যেত, কোনো পুরুষ মানুষ মারা যেত, তার কবরের সাথে তার হাতিয়ারকে কবর দেওয়া হতো। তার হাতিয়ারকে কবর দেওয়া হতো। তার হাতিয়ার মানে পাথরের কুঠার হতে পারে বা যা কিছু। ঠিক আছে, কাশ্মীর, কাশ্মীরের, কাশ্মীর, এই কাশ্মীরে বুর্জহাম বলে একটা জায়গা আছে, বুর্জহাম। সেখানে কি পাওয়া গেছে, সেখানে পাওয়া গেছে মানুষের সাথে, মানুষের মৃতদেহর সাথে তার পোষা কুকুর, বেড়াল, এই ধরনের কোনো পোষা যে প্রাণী, তাদের মৃতদেহ পাওয়া গেছে। অর্থাৎ সেখানে মানুষের মৃত্যু হলে তার যে পোষা পোষ্য থাকতো কুকুর বা বিড়াল, তাকেও কবর দিয়ে দেওয়া হতো মানুষের মৃতদেহের সাথে। আবার কি না, মহিলাদের যে মৃতদেহ, মহিলাদের যে কঙ্কাল, তাদের সাথে কি পাওয়া গেছে, দুধ দোয়ানোর পাত্র, দুধ দোয়ানোর পাত্র। এটা এই নিয়ানডার্থাল থেকে নয়, এই যে কাশ্মীরের এখানে দুধ দোয়ানোর পাত্র পাওয়া গেছে। তার মানে কি, যে পুরুষদের সাথে হাতিয়ার কবর দেওয়া হচ্ছে, মহিলাদের কবরের সাথে দুধ দোয়ানোর পাত্র। অর্থাৎ এই টাইম থেকে অন্ধবিশ্বাস বলো বা যা কিছু, এই ধরনের মানুষদের মনের মধ্যে আস্তে আস্তে কিন্তু তৈরি হয়েছিল পুনর্জন্ম নিয়ে। তার কারণ পুরুষের কাজই ছিল সেই টাইমে কি করা না, খাদ্য সংগ্রহ করা, হাতিয়ার নিয়ে শিকার করতে যাওয়া। আর মহিলাদের কাজ ছিল সেই টাইমে কৃষিকাজ করা এবং পশুপালন করা। তো এই যে গবাদি পশু থেকে দুধ দোয়ানো, এই কাজটা মহিলাদের ছিল। তাই কোনো মহিলা মারা গেলে তার কবরের সাথে দুধ দোয়ানোর যে পাত্র, সেটাকে কবর দেওয়া হতো। আর পুরুষ মারা গেলে তার কবরের সাথে হাতিয়ার কবর দেওয়া হতো। প্রশ্ন আসে, কোথায় মানুষের সাথে তার পোষ্য প্রাণীর কবর একই সাথে পাওয়া গেছে, কাশ্মীরের বুর্জহামে পাওয়া গেছে। এটা লেখা আছে পিডিএফে, বলে দেবো। তো
এই জায়গাটা থেকে এটুকু মনে রাখবে যে নিয়ান্ডারথাল যারা তারা প্রথম মৃতদেহকে কবর দিতে শিখলো। এই কবরের সাথে তারা ফুল, হাতিয়ার, পশুর হাড় এগুলো দিত। এর থেকে প্রমাণ হয় যে তাদের মধ্যে পরলৌকিক জীবন বা ধর্মের প্রাথমিক ধারণা এখানে কিন্তু তাদের মধ্যে তৈরি হয়েছিল। হোমো সেপিয়েন্সদের সাথে কিছুদিন পৃথিবীতে টিকে ছিল তারা, তারপর রহস্যজনকভাবে বিলুপ্ত হয়ে যায়। এর পরবর্তীতে আসে যারা, তারা হচ্ছে হোমো সেপিয়েন্স। এই যে দেখো পুরোপুরি অনেকটা আধুনিক মানুষের মতো। এই যে ছবিটা, এটা একটা চীন দেশের হোমো সেপিয়েন্সের ছবি। দেখো মুখটা অনেকটা চাইনিজদের মতোই, চোখ ছোট এবং নাকটা অনেক চ্যাপ্টা। তো এই যে হোমো সেপিয়েন্স, এটা কি না, মনে রাখবে একমাত্র এই যে নিয়েন্ডারথাল এবং হোমো সেপিয়েন্স দুই আলাদা আলাদা প্রজাতির মানুষ পৃথিবীতে কয়েক বছর একই সাথে অবস্থান করেছে, ঠিক আছে। তারপরে হোমো সেপিয়েন্স এরা টিকে যায়, নিয়েন্ডারথাল সমস্ত মরে যায়। ল্যাটিন ভাষায় সেপিয়েন্স মানে হচ্ছে বুদ্ধিমান। হোমো সেপিয়েন্স তার মানে কি, সব থেকে বুদ্ধিমান মানুষের যে গোষ্ঠী তাদেরকে হোমো সেপিয়েন্স বলা হচ্ছে। আচ্ছা বলো তো, আমরা আমরা কি হোমো সেপিয়েন্স নাকি আলাদা কিছু? স্যার হোমো সেপিয়েন্স। স্যার একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। স্যার এই নেয়ান্ডারথাল যে প্রজাতিটা এটা খুব অল্প দিন টিকেছিল বলেই কি মানে টেক্সট বইয়ে এটার কোনো উল্লেখ নেই, শুধুমাত্র 4টে উল্লেখ আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা সেরকম কিছু তো বৈশিষ্ট্যও নেই নিয়েন্ডারথালদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হুম, একদম। তো এই যে বুদ্ধিমান মানুষ বা হোমো সেপিয়েন্স, আহ, তো কি হচ্ছে না, বুদ্ধিমান মানুষেরা প্রচণ্ড চিন্তাশীল মানুষ, জ্ঞানী মানুষ বা ওয়াইজ ম্যান বলা হতো এদেরকে। আমরা অর্থাৎ আধুনিক মানুষরা এই প্রজাতির অন্তর্গত, মনে রাখবো। সময়কাল কত না, আজ থেকে 3 লক্ষ বছর আগে আফ্রিকাতে এদের উদ্ভব ঘটে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে যে হোমো সেপিয়েন্স বা আধুনিক মানুষ তাদের আবির্ভাব কোথায় হয়েছিল, উত্তর করব আফ্রিকাতে হয়েছিল, আফ্রিকাতে। এদের বৈশিষ্ট্য কী কী ছিল, এরা ছিল অনেক বুদ্ধিমান, এদের উন্নত মস্তিষ্কের সাহায্যে এরা জটিল ভাষা তৈরি করতে সক্ষম হয়েছিল। ভাষা কিভাবে তৈরি হয়েছিল, একটা জায়গাতে বেশ কিছু মানুষ দলবদ্ধভাবে থাকতো। ধরো এখানে 50 জন মানুষ এরকম দলবদ্ধভাবে আছে। এবার এই দলবদ্ধভাবে থাকতে থাকতে কি হলো না, কিছু শব্দের মাধ্যমে ইশারা থেকে আস্তে আস্তে শব্দের দিকে ত্বরান্বিত হয়ে গেল ব্যাপারটা। ধরো এখানে একটা মাংসের টুকরো আছে, এখানে একটা মাংসের টুকরো আছে। এই মাংসের টুকরোকে এই ব্যক্তিটির দরকার, সে তখন ইশারা করে না দেখিয়ে একটা নির্দিষ্ট শব্দ করত। ধরে নাও সে একটা শব্দ করছে গিভ, গিভ এই শব্দটা করছে, বারবার 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 গিভ শব্দ করছে, এবং বাকিরা যখনই সে গিভ শব্দ করছে এটাকে তাকে দিয়ে দিচ্ছে। সেই থেকে এইভাবে ভাষা তৈরি হয়ে গেল যে গিভ মানে কি না, কোনো কিছুকে দেওয়া। যখনই কোনো কিছু দরকার হচ্ছে কারোর, তারা তখন এবার ইশারার বদলে মুখ থেকে শব্দ তৈরি করছে, যে কোনো শব্দ। এখান থেকে প্রাথমিক ভাষা তৈরি হলো, ইংরেজি ভাষা তৈরি হয়নি এইভাবে। ইংরেজি, বাংলা এগুলো অনেক মানে জেনারেশনের মধ্যে দিয়ে, অনেক ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে ফিল্টার হয়ে তৈরি হয়েছে। তো আদিম মানুষের যে প্রাথমিক ভাষা, সেগুলো এরকমভাবে দলবদ্ধভাবে থাকতে থাকতে ইশারার বদলে মুখ থেকে তাদের বিভিন্ন শব্দ তৈরি করতে করতে তৈরি হয়ে গেছিল। এই কারণেই নোয়াম চমস্কিতে আমরা পড়েছিলাম, মনে আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। দেখো ঠিক সেরকমই কুকুর, গরু, ভেড়া সবার কিন্তু মুখে ডাক রয়েছে নির্দিষ্ট, কিন্তু তাদের কোনো নির্দিষ্ট ভাষা নেই। কেবলমাত্র মানুষ তারাই কিন্তু এই ভাষা শিখতে পারে বা ভাষা তৈরি করতে পেরেছে, সেটাকেই ল্যাড বলা হয়। যাই হোক, এরা উন্নত হাতিয়ার যেমন বর্শা, তীরধনুক, মাছ ধরার বড়শি, সূঁচ এই সমস্ত কিছু তৈরি করে। এরাই গুহার দেওয়ালে ছবি আঁকা বা কেভ পেন্টিং শুরু করে। একটা বিখ্যাত দেওয়াল চিত্র রয়েছে ভীমবেটকা, কেউ বলতে পারবে এটা কোথায় অবস্থিত? স্যার মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের কোথায়? স্যার ভোপালে, ভোপাল থেকে কিছুটা দূর। হুম, জেলাটার নাম হচ্ছে রায়সেন, রায়সেন জেলা। আচ্ছা, এখানে কোন কোন রং ব্যবহার করা হয়েছিল বা কিসের ছবি রয়েছে বলো? এগুলো সব ক্লাস 6-এর বই আছে। আপার প্রাইমারি পড়তে গেলে 6, 7, 8-এর বই পড়তেই হবে। বলো। স্যার সি- সিংওয়ালা শাড়ির। না, ওটা সিন্ধু সভ্যতা। হ্যাঁ, এখানেও আছে সিংওয়ালা ষাঁড়। অ্যাকচুয়ালি বিভিন্ন শিকার করার যে দৃশ্য, সেগুলো ছবি রয়েছে লাল রং, সাদা রং, এই সমস্ত রং দিয়ে গুহার মধ্যে আঁকা। আজকে পড়বো ওটা যদিও। তো
কারা প্রথম গুহায় ছবি আঁকতে শুরু করে? না, এই যে হোমো সেপিয়েন্স তারা প্রথম গুহার মধ্যে ছবি আঁকতে শুরু করে। এবার মনে করা হয় কেন তারা হঠাৎ ছবি আঁকতে শুরু করলো, এখানে দ্বিমত আছে। কেউ কেউ মনে করেন যে তাদের মধ্যে একটা অন্ধবিশ্বাস ছিল যে গুহাতে ছবি আঁকলে সেদিন তারা ভালো শিকার পেত, সেই জন্য ছবি আঁকতো। আবার অনেকে বলতো যে তাদের যে বাচ্চা, তাদের সন্তান, তাদেরকে শেখানোর জন্য, যেহেতু তখনও একটা কমপ্লেক্স ভাষা তৈরি হয়নি, তাই ছবি আঁকার মাধ্যমে তাদেরকে শেখানো হতো কিভাবে তারা শিকার করে বা কোন ধরনের প্রাণীকে শিকার করা উচিত আর কোন ধরনের প্রাণী দেখলে সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত, না হলে নিজেই শিকার হয়ে যাবে। তো এই জিনিসগুলো শেখানোর জন্য ছবি আঁকা হতো, অথবা তারা তাদের মধ্যে কুসংস্কার ছিল ছবি আঁকলে, সেখানে উপাসনা করলে সেদিন ভালো শিকার পেত। তো এগুলো নিয়ে মতবিরোধ রয়েছে বিভিন্ন ঐতিহাসিকদের যে কেন তারা ছবি আঁকতো। যাই হোক, এবার এই জায়গাটাতে একটু এক নজরে তোমরা দেখে নেবে, সিটেট বা টেট পরীক্ষা এগুলো থেকে বারবার প্রশ্ন আসে। অস্ট্রালোপিথিকাস এরা প্রথম দু পায়ে হাঁটতে শিখেছিল। অস্ট্রালোপিথিকাসের যে প্রাচীন কঙ্কাল খুঁজে পাওয়া গেছে সেটা হচ্ছে লুসি। এই লুসির কঙ্কাল খুঁজে পাওয়া গেছে ইথিওপিয়াতে, এবং এই লুসি হচ্ছেন কি না একজন মহিলা। কঙ্কালটার নাম দেওয়া হয়েছে লুসি, তার কোনো ব্যক্তিগত নাম যে লুসি এমন নয়। আচ্ছা, হোমো হ্যাবিলিস এরা হলো প্রথম হাতিয়ার প্রস্তুতকারক। হ্যাবিলিস কথার অর্থ হচ্ছে দক্ষ। হোমো ইরেকটাস, এই যে ইরেকটাস কথা শুনলেই যেন মাথায় তোমাদের চলে আসে যে আগুনের আবিষ্কার করে প্রথম এরা। আফ্রিকা থেকে প্রথম বাইরে পা দেয়, অর্থাৎ পরিযান মাইগ্রেশন প্রথম ঘটায় হোমো ইরেকটাস। নিয়েন্ডারথাল এরা প্রথম মৃতদেহ কবর দেওয়ার পদ্ধতি আবিষ্কার করে বা মৃতদেহ কবর দিতে শুরু করে। প্রবল শীতে মানিয়ে নেয় এবং পশুদের চামড়াকে নিজেদের পোশাক হিসাবে ব্যবহার করা শুরু করে। এরপরে আসে হোমো সেপিয়েন্স, আধুনিক বুদ্ধিমান মানুষ। গুহাচিত্র, ভাষা, কৃষিকাজ, পশুপালন এই সমস্ত কিছুই হোমো সেপিয়েন্স শুরু করলো। এবার কী ধরনের প্রশ্ন আসে দেখো তো, এটার উত্তর তোমরা পারবে কিনা পড়ে একটু, সিটেটে আসা প্রশ্ন। বলো কোনটা মনে হচ্ছে, দেখো। স্যার এ। এ বলছো? আচ্ছা, বাকিটা বলো। হুম, সঠিক উত্তর এ হবে। এই প্রশ্নটা দেখো, স্যার সি। হোমো হ্যাবিলিস। হুম, এখানে সঠিক উত্তর হবে সি। আচ্ছা, এরপরে আসি এবার ভারতীয় উপমহাদেশে মানুষের পদার্পণ, অর্থাৎ ভারতবর্ষে। ওই যে আফ্রিকাতে তো মানুষ তৈরি হলো, হোমো হ্যাবিলাস, ইরেকটাস, নিয়েন্ডারথাল, অস্ট্রালোপিথিকাস, রামাপিথিকাস, অনেক কিছু আছে। রামাপিথিকাস যদিও ভারতবর্ষের। তো ভারতবর্ষে বেশ কিছু প্রাচীন মানুষ ছিল এবং তাদের জীবাশ্মও খুঁজে পাওয়া গেছে, বিশেষ করে শিবালিক পার্বত্য অঞ্চলে। তো নর্মদা উপত্যকায় সেগুলোকে আমরা জানবো। দেখো, ভারতে আদিম মানুষের খোঁজ। আফ্রিকা মহাদেশের উৎপত্তি হলেও সময়ের সাথে সাথে আদিম মানুষ আফ্রিকা থেকে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে পড়েছিল। স্বাভাবিকভাবেই তারা কিন্তু ভারতবর্ষেও এসেছিল এবং ভারতেও বেশ কিছু মানুষ ছিল। এবার সেই মানুষদের কঙ্কাল কারা খুঁজেছিল, কোন ধরনের মানুষ, সেগুলো থেকে প্রশ্ন আসে। প্রথম আসি শিবালিক পর্বতমালা এবং রামাপিথেকাস। এই যে ডান দিকে ছবি দেখতে পাচ্ছ, এদেরকে রামাপিথেকাস বলা হতো। রামাপিথিকাস, যদিও এরা মানুষের, পরবর্তীতে প্রমাণ হয় এরা মানুষ নয়, এরা ছিল এপ বা বানর জাতীয় একটা প্রাণী। তো শিবালিক পর্বতমালায় প্রথম এই যে রামাপিথেকাস, এদের কঙ্কাল খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, আবিষ্কারককে দেখো 1932 সালে ইয়েল ইউনিভার্সিটির তরুণ গবেষক জি ই লুইস নামটা মনে রাখবে, যে ভারতের রামাপিথিকাসের জীবাশ্ম কে খুঁজে পান? জি ই লুইস। ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত শিবালিক পর্বতমালায় কি করেন না খনন কার্য চালায়। তিনি সেখানে একটি প্রাইমেট বা আদিম বন মানুষের উপরের চোয়ালের জীবাশ্ম আবিষ্কার করেন। শুধুমাত্র চোয়ালের অংশটা তিনি পেয়েছিলেন। তিনি এটার নাম দিয়েছিলেন রামাপিথেকাস। এই রামাপিথেকাস নাম দেওয়া হয়েছিল, মনে রাখবে, হিন্দু দেবতা ভগবান রামের নাম অনুসারে। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে কে এই রামাপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেন? জি ই লুইস। ভারতবর্ষে 1932 সালে তিনি রামাপিথেকাসের জীবাশ্ম খুঁজে পান।
কোথায় খুঁজে পেয়েছিল? হিমালয় সংলগ্ন অঞ্চলে খুঁজে পেয়েছিল। রামাপিথিকাসের নামকরণ কে করেন? তিনিই করেন। তিনি ঈশ্বর রামের নাম অনুসারে এই প্রজাতির নাম দেন রামাপিথিকাস। দেখো, লুইস দাবি করেছিলেন যে রামাপিথিকাসই হলো আধুনিক মানুষের প্রাচীনতম পূর্বপুরুষ। পরবর্তীতে এর একটি স্ত্রী রূপ অর্থাৎ একটি ফিমেল কঙ্কাল পাওয়া যায়, সেটার নাম ছিল শিবাপিথেকাস। শিবাপিথেকাস, ঠিক আছে, শিবাপিথেকাস। তো এখান থেকে মনে রাখবে যে যে পুরুষ কঙ্কাল পাওয়া গেছিল জি লুইসের দ্বারা, তার নাম দেওয়া হয়েছিল রামাপিথেকাস। আর যে মহিলা কঙ্কাল পাওয়া গেছিল ফিমেল, সেটার নাম দেওয়া হয়েছিল শিবাপিথেকাস। আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে রামাপিথেকাস এরা মানুষের পূর্বপুরুষ নয়, তারা ওরাং ওটাং এর পূর্বপুরুষ। এবার কঙ্কাল দেখে তিনি বুঝতে পারেননি, বা লুইস তিনি দাবি করেছিলেন যে এটা মানুষের পূর্বপুরুষ, কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় যে রামাপিথেকাস বা শিবাপিথেকাস এরা মানুষের পূর্বপুরুষ নয়, এরা এক ধরনের ওরাং ওটাং জাতীয় প্রাণী ছিল। বেশ, এরপরে আসি নর্মদা উপত্যকা। এখানে প্রথম আসল মানুষের জীবাশ্ম খুঁজে পাওয়া যায়। দেখো, ভারতের আসল মানুষের হোমোস্পিসিস প্রাচীনতম জীবাশ্ম শিবালিকে নয়, পাওয়া গেছে মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপত্যকায়। এটা মনে রাখবে, যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে আসল মানুষের জীবাশ্ম কোথায় পাওয়া গেছে, নর্মদা নদীর উপত্যকায়। 1982 সালে প্রত্নতাত্ত্বিক অরুণ সোনাকিয়া মধ্যপ্রদেশের হাতনোড়া নামক একটি গ্রামে একটি মানুষের মাথার খুলি আবিষ্কার করেছিল। কে আবিষ্কার করেছিল? অরুণ সোনাকিয়া। কোথায়? মধ্যপ্রদেশের হাতনোড়া নামক একটি গ্রাম থেকে। এবার এটি ছিল একটা হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস মানে কি? যারা সেই প্রথম আগুন আবিষ্কার করেছিল, যারা প্রথম আফ্রিকা থেকে পায়ে হেঁটে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, তারা হোমো ইরেক্টাস। এই যে হোমো ইরেক্টাস প্রজাতির মানুষের মাথার খুলি ছিল এটা। এর নাম দেওয়া হয় নর্মদা মানব, নর্মদা ম্যান। ঠিক আছে, কেন? তার কারণ এই যে নর্মদা নদীর উপত্যকাতে তাকে খুঁজে পাওয়া গেছিল, সেই জন্য তার নাম দেওয়া হয়েছিল নর্মদা ম্যান। এটি ভারতের প্রাপ্ত প্রাচীনতম মানব জীবাশ্ম। তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন তোমাকে দিতেই পারে যে ভারতে প্রাপ্ত প্রাচীনতম মানব জীবাশ্মের নাম কি, কোথায় পাওয়া যায়, কে খুঁজে পান। তো সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, পরবর্তীতে যায় প্রাথমিক সমাজ নিয়ে। এবার কিভাবে এই সমাজ গড়ে উঠল? দেখো, আদিম মানুষ শুরুতে একা বা খুব ছোট ছোট পরিবারের মতো থাকতো। পরবর্তীতে তারা বোঝে কি যে জোট বেঁধে যদি থাকে তাহলে অনেক কিছু সুবিধা তাদের হতো, যেমন একসাথে শিকার করা। এবার যখন তারা শিকার করতে যেত, তারা কিন্তু শুধুমাত্র শক্তিশালী পুরুষ যারা তারাই যেত। অসুস্থ বৃদ্ধ মানুষ এবং খুবই ছোট বাচ্চা এবং মহিলা তারা গুহার মধ্যে থাকতো। ঠিক আছে, আর যে সমস্ত পুরুষেরা শক্তিশালী পূর্ণবয়স্ক তারা শিকার করতে যেত। তো যখন তারা একটা সমাজ তৈরি করলো, অর্থাৎ একসাথে পরপর পরপর থাকতে শুরু করলো জোটবদ্ধভাবে, তখন তাদের বেশ কিছু সুবিধা হলো শিকারের ক্ষেত্রে বা প্রাকৃতিক বিভিন্ন যে ঝড় ঝামেলা সেই সমস্ত কিছুর ক্ষেত্রে। সেখান থেকেই প্রথম সমাজ গড়ে উঠতে শুরু করলো। দেখো, সমাজ গঠনের মূল কারণ কি ছিল না? প্রথম হচ্ছে আত্মরক্ষা। মানুষের বাঘের মতো ধারালো নখ বা হাতির মতো শক্তি কিছুই নেই মানুষের, তাই হিংস্র পশুদের হাত থেকে বাঁচাতে তারা দলবদ্ধভাবে থাকতে শুরু করে। একতায় বল, এটা আদিম মানুষরা খুব তাড়াতাড়ি বুঝেছিল, তাই আত্মরক্ষার জন্য তারা দল বেঁধে থাকতে শুরু করলো। দ্বিতীয় হচ্ছে শিকার। এই যে ম্যামথ, ম্যামথ হচ্ছে একটা বিশাল বড় প্রজাতির হাতি, বর্তমানে নেই কো। ম্যামথ গুগলে লিখে সার্চ করলে ছবি দেখতে পাবে। বর্তমান যে হাতি তার থেকেও 5 থেকে 10 গুণ বেশি বড় হতো এবং বিশাল বড় বড় দাঁত থাকতো তাদের, এবং সারা গা থাকতো মানে সেই লোমে ঢাকা, ঠান্ডা এলাকায় পাওয়া যেত। তো তো এই যে ম্যামথ, এই ম্যামথকে শিকার করতো আদিম মানুষ, এবং এই একটা হাতি শিকার করা বর্তমানে কত কঠিন বলো একটা বাঘের পক্ষে। তো সেখানে হাতির থেকে 10 গুণ বড় একটা ম্যামথ, বিশাল হাতি, বন্য হাতি, তাকে শিকার করতে গিয়ে প্রতিদিনই অনেক মানুষ মারা যেত। তো এই যে বিশাল ম্যামথ বা বিশাল বড় বাইসন, এরকম বড় বড় প্রাণীদের শিকার করা একা একা বা 2-4 জনে অসম্ভব ছিল। দলবদ্ধভাবে পরিকল্পনা করে ফাঁদে ফেলে তারা কিন্তু বড় পশুকে শিকার করত। তো শিকার করা ছিল সমাজ গঠন বা দল গঠনের একটা অন্যতম কারণ। আর কি? জ্ঞানের আদান প্রদান। কোন ফল খাওয়া নিরাপদ, পাথর দিয়ে কিভাবে ধারালো অস্ত্র বানাতে হয়, কিভাবে আগুন জ্বালাতে হয়, এই সমস্ত জ্ঞানগুলো দলের যেসব বয়স্ক মানুষরা ছিল তারা ছোটদের মধ্যে দিয়ে দিত। ঠিক আছে, তো এই সমস্ত কারণে দল গঠন হয়।
শ্রমের বিভাজন, মনে রাখবে খাদ্য সংগ্রহের ক্ষেত্রে দলের নারীরা, বয়স্করা এবং শিশুরা মূলত জঙ্গল থেকে ফলমূল, শেকড়, মধু, বাদাম ইত্যাদি সংগ্রহ করত। আর শিকারের কাজটা ছিল শুধুমাত্র শারীরিকভাবে শক্তিশালী পুরুষদের জন্য। ঠিক আছে, শারীরিকভাবে শক্তিশালী পুরুষদের কাজ ছিল শিকার করা। এবার দেখো সিটেটের একটা প্রশ্ন, বলো এটার উত্তর কি হবে? স্যার সি। দুটোই সঠিক? কোন দুটো? আচ্ছা, সি বলছো তাই তো? তাই কি? দেখো ভালো করে, সি বলছে ওয়াইটা। জিনি লুইস ভারতের নর্মদা উপত্যকায় রামাপিথিকাসের জীবাশ্ম আবিষ্কার করেন। হাতনোড়ায় প্রাপ্ত নর্মদা মানব হল ভারতের প্রাপ্ত প্রাচীনতম হোমো প্রজাতির জীবাশ্ম। বি হবে, রামাপিথিকাস নয় তো? হ্যাঁ, বি হবে। রামাপিথেকাস নর্মদা উপত্যকায় নয়, শিবালিক পর্বতমালায় আবিষ্কৃত হয়েছিল। তাহলে দেখছো, এক্ষুনি পড়ে এক্ষুনি প্রশ্ন ভুল হচ্ছে, মন দিয়ে শোনো। বেশ, পরবর্তী এবার আসি আমরা প্রস্তর যুগ, স্টোন এজ। তাহলে সমাজের পরে এবার যে যুগ এলো সেটা আসছে প্রস্তর যুগ। দেখো, প্রস্তর যুগে ব্যবহৃত পাথরের হাতিয়ারের প্রকারভেদের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়েছে, অর্থাৎ কোন কোন ধরনের হাতিয়ার সেই টাইমে ব্যবহার করা হতো সেটার উপর। প্রস্তর যুগ হলো মানব ইতিহাসের প্রাচীনতম পর্যায়, একদম প্রথম যে যুগ, বা ইতিহাস বইতেও আমরা প্রথম পর্যায়ে এই যুগটাকে পেয়ে যাই। এই যুগে মানুষ পাথর দিয়ে বিভিন্ন হাতিয়ার তৈরি করত, সেই জন্য একে প্রস্তর যুগ বলা হয়। প্রাচীন হাতিয়ারের প্রযুক্তিগত উন্নতির উপর ভিত্তি করে প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা হয়। তাহলে প্রস্তর যুগের কয়টা ভাগ রয়েছে? তিনটে। একটা হচ্ছে প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর, মেসোলিথিক বা মধ্য প্রস্তর, আর নিওলিথিক বা নব্য প্রস্তর। অর্থাৎ পুরনো পাথরের যুগ, মধ্য পাথরের যুগ, নব্য প্রস্তর বা নতুন পাথরের যুগ। এখানে কি হলো না, হাতিয়ারগুলো বিভিন্ন রকমভাবে ডেভেলপ করতে শুরু করলো। ঠিক আছে, যেমন প্রাচীন প্রস্তর যুগে সে সময় হাতিয়ার ছিল বিশাল বড় বড় পাথর এবং বিশাল ভারী ছিল সেগুলো। মধ্য প্রস্তরে এটাকে মাইক্রোলিথ বলা হয়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র হাতিয়ারে পরিণত হয় সেটা। ধরো, প্রাচীন প্রস্তর যুগে বিশাল বড় একটা এরকম পাথর, সেরকম একটা পাথরকে একটা বিশাল মোটা একটা গাছের সাথে বেঁধে দেওয়া হলো। এটার ওজন ধরো 120 কেজি। তো এটা হচ্ছে একটা হাতুড়ি, হ্যামার। এটাকে তুলে ব্যবহার করতেই 2-3 জন লাগতো। এই ধরনের অস্ত্র ছিল প্রাচীন প্রস্তর যুগে। মধ্য প্রস্তর যুগে সেই জিনিসটাই আরও ছোট হয়ে গেল এবং ধারালো হয়ে গেল, এরকম কোনো ধারালো পাথর দিয়ে এরকমভাবে হাতুড়ি তৈরি করলো। এটার ওজন হচ্ছে 5 কেজি। দেখো, আগের থেকে অনেক তুলনায় অনেক ছোট হয়ে গেল, সেই জন্য মধ্যপ্রস্তরকে মাইক্রোলিথিক বলা হয়। আর নব্যপ্রস্তরে কি হলো, আরও সূক্ষ্ম এবং আরও ধারালো, বিশেষ করে ব্লেড জাতীয় হাতিয়ার তৈরি করতে শুরু করলো তারা, পাথর ভেঙে ভেঙে। বেশ, পড়বো সবই। দেখো, প্রস্তর যুগের বিভাজন, পাথরের হাতিয়ার তৈরির কৌশল এবং মানুষের জীবনযাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে প্রস্তর যুগকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম আসি আমরা প্রাচীন প্রস্তর যুগ। 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটা রয়েছে। সালটা মনে না রাখলেও হবে, সাল থেকে প্রশ্ন আসে না। দেখো, প্যালিওলিথিক শব্দটি দুটো গ্রিক শব্দ, একটা হচ্ছে প্যালিও মানে প্রাচীন, আর একটা হচ্ছে লিথিক মানে প্রস্তর। জীবনযাত্রা কেমন ছিল না, মানুষ পুরোপুরি খাদ্য সংগ্রাহক এবং শিকারী ছিল তারা। ঠিক আছে, এই সময়ে তারা বনে বাদারে ঘুরে খাবার সংগ্রহ করে আনতো, আবার শিকারও করত। তারা কৃষিকাজ বা পশুপালন এখনও জানতো না। ঠিক আছে, জানতো না, মনে রাখবে। তারা গুহায় বা খোলা আকাশের নিচে বসবাস করত। হাতিয়ারগুলো এখানে সাধারণত এই হাতিয়ারগুলো থেকেই প্রশ্ন আসে। হাতিয়ারগুলো ছিল এবড়ো খেবড়ো, অমসৃণ এবং বিশাল বড় আকারের এবং প্রচণ্ড ভারী। এখানে মূলত কোয়ার্টজাইট জাতীয় পাথর দিয়ে এই হাতিয়ারগুলোকে তৈরি করা হতো, তাই এই যুগের মানুষকে কোয়ার্টজাইজ ম্যান বলা হতো। ঠিক আছে, কোয়ার্টজাইট হচ্ছে এক বিশেষ ধরনের শক্ত পাথর, সেই শক্ত পাথর দিয়ে এই সময়কার মানুষেরা হাতিয়ার তৈরি করত, সেই জন্য এই যে প্রাচীন প্রস্তর যুগের মানুষদেরকে কোয়ার্টজাইজ ম্যান বলা হচ্ছে। ঠিক আছে, প্রধান হাতিয়ার কি ছিল? প্রধান হাতিয়ার ছিল হাত কুঠার বা হ্যান্ড অ্যাক্স এবং চপার অর্থাৎ এমন একটা অস্ত্র যেটা দিয়ে কাটা যায় কোনো কিছু, ক্লিভার। এই ধরনের অস্ত্রগুলো এই প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার ছিল।
আগুনের ব্যবহার, এই যুগের একদম শেষের দিকে মানুষ আগুন জ্বালাতে শেখে, যা ছিল মানব সভ্যতার এক যুগান্তকারী আবিষ্কার। এবং আমরা জানলাম হোমো ইরেকটাস তারা কিন্তু প্রথম এই আগুন জ্বালাতে শিখলো। শ্রেণী বিভাগ দেখো, হাতিয়ারের উপর ভিত্তি করে একে তিনটে ভাগে ভাগ করা হয়। এই যে প্রাচীন প্রস্তর, এরই তিনটে ভাগ রয়েছে। কি কি না, নিম্ন প্রাচীন প্রস্তর যুগ বা লোয়ার প্যালিওলিথিক, এখানে হাত কুঠার এবং চপারকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। কোথায় পাওয়া গেছে এই যুগের অস্ত্র? সোন উপত্যকা, এটা মনে রাখবে। পাকিস্তানের নর্মদা উপত্যকা এবং পাকিস্তান, এই জায়গাগুলোতে পাওয়া গেছে। মধ্য প্রাচীন প্রস্তর যুগ, মিডল প্যালিওলিথিকের যেটা, সেখানে ফ্লেক টুলস পাওয়া যেত। ঠিক আছে, পাথরের খণ্ড, কি বললে? কাশ্মীর সোয়ান, হ্যাঁ 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 হ্যাঁ, বর্তমানে পিওকের মধ্যে চলে গেছে, পাকিস্তান অকুপাই করে নিয়েছে ওই জায়গাটা, জবরদখল করে নিয়েছে, সেই জন্য বর্তমানে পাকিস্তান লেখা আছে। আচ্ছা, পাথরের খণ্ড বা ফ্লেক টুলস, এটা হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য। সেখানে ফ্লেক টুলস বা পাথরের খণ্ড দিয়ে তৈরি হাতিয়ারগুলোর চল বাড়ে। যেমন নর্মদা উপত্যকা, তুঙ্গভদ্রা উপত্যকা, এখানে ফ্লেক টুলস পাওয়া গেছে, এটা মনে রাখবে। উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, এখানে ব্লেড বা হাড়ের তৈরি হাতিয়ার ব্যবহার শুরু হয়। এই সময়ে আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্সের আবির্ভাব ঘটে। তাহলে হোমোসেপিয়েন্স কখন এলো? উচ্চ প্রাচীন প্রস্তর যুগে হোমোসেপিয়েন্সের আবির্ভাব ঘটলো। বেশ, এরপরে আমরা পরবর্তীতে যাব মধ্যপ্রস্তর। তার আগে এই যে ভীমবেটকা নিয়ে একটা মনে রাখবে, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের রায়সেন বলে একটা জেলা রয়েছে, সেই রায়সেন জেলার অন্তর্গত। ভীমবেটকার গুহাচিত্র বিখ্যাত, তাই না? প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু করে মধ্যপ্রস্তর যুগ পর্যন্ত এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। আর এই যে বোলান উপত্যকা বা বোলান ভ্যালি, এটা মনে রাখবে উত্তরপ্রদেশে অবস্থিত। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় বোলান উপত্যকা কোথায় অবস্থিত, উত্তরপ্রদেশ। ঠিক আছে, এখানে কি হচ্ছে না, প্রাচীন, মধ্য এবং নব্যপ্রস্তর যুগের প্রমাণ একসাথে পাওয়া গেছে, এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে কোথায়, ভালো করে বোঝো। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, এই তিনটে যুগের একসাথে উপকরণ একটা জায়গাতে পাওয়া গেছে। কোথায় না, বোলান উপত্যকাতে। বোলান উপত্যকা কোথায় অবস্থিত? এই বোলান উপত্যকা উত্তরপ্রদেশে অবস্থিত। তারপরে দেখো অতিরামপক্কম, এটা তামিলনাড়ুতে অবস্থিত। প্রাচীনতম পাথরের হাতিয়ার এখানে পাওয়া গেছে, সব থেকে প্রাচীন পাথরের হাতিয়ার পাওয়া গেছে অতিরামপক্কম, তামিলনাড়ুতে। এবার এগুলো মুখস্থ ছাড়া উপায় কিন্তু নেই, তোমাদের খাতার মধ্যে নোট করে মুখস্থ করতে হবে। এরপরে আসি মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ, এটাকে মিডল স্টোন এজও আমরা বলতে পারি। এই সময়ে যে এই যে হাতিয়ার দেখতে পাচ্ছ, এরকম ছোট্ট ছোট্ট হাতিয়ারে পরিণত হয়। এই যুগটি প্রাচীন এবং নব্যপ্রস্তর যুগের একটা সন্ধিক্ষণ, মাঝামাঝি আছে। সেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে পড়া আমাদের বয়স সন্ধিকাল, সেরকমই ব্যাপারটা, ট্রানজিশন পিরিয়ড এটা। হাতিয়ার কেমন ছিল এটা? না, এই যুগের প্রধান বৈশিষ্ট্য হলো অতি ক্ষুদ্র, তীক্ষ্ণ এবং মসৃণ পাথরের হাতিয়ার। যে হাতিয়ারগুলো ছিল সেগুলো খুব ছোট ছিল, প্রচণ্ড ধারালো ছিল এবং পলিশ করা, মসৃণ ছিল। এগুলোকে মাইক্রোলিথ বলা হতো, মনে রাখবে, মাইক্রোলিথ বলা হতো। তো এই হাতিয়ারগুলো হাড় বা কাঠের হাতল লাগিয়ে বর্ষা বা তীরের ফলা হিসাবে ব্যবহার করা হতো। ঠিক আছে, এগুলো সাধারণত কি করা হতো না, এই রকম ফলাগুলোর সাথে এরকম কোনো লাঠি বেঁধে দেওয়া হতো, তারপর সেটাকে শিকারের কাজে ব্যবহার করা হতো, তীরের ফলা বা বর্ষার মতো। এখানকার মানুষেরা শিকার এবং খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন শেখে। পশুপালনের মধ্যে কুকুর, মনে রাখবে, কুকুর ছিল প্রথম পোষা প্রাণী, প্রথম পোষ মানা প্রাণী মানুষের। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে অস্থায়ী বসতি স্থাপন এবং মৃৎশিল্প। এই মৃৎশিল্প নিয়ে প্রচুর কিছু আছে, এই স্টোনে যে পড়বো। মৃৎশিল্প মানে হচ্ছে যে তারা এই যে কৃষিকাজ শুরু করেছে, পশুপালন শুরু করেছে, সেটার জন্য পাত্র, বিভিন্ন রকমের পট তারা মাটি দিয়ে তৈরি করত। সেই পটের মধ্যে সেগুলো ঐতিহাসিক উপাদান হিসাবে মানে ব্যবহার হচ্ছে। এবং এক একটা যুগের মাটির পাত্র এক এক রকমের হতো, কোথাও লাল রঙের, কোথাও কালো রঙের, কোথাও নকশা করা, কোথাও আবার শ্যাওলার মতো এরকম রং। তো এই যে মৃৎপাত্র, সেগুলো এক এক জায়গাতে এক একটা যুগের নিদর্শন। তো যাই হোক, মৃৎশিল্প বা মাটি দিয়ে পাত্র তৈরি করা, এটাও এই যুগে মানুষজন শেখে, অর্থাৎ কুমোরের চাকার ব্যবহার যেটা, সেটা কিন্তু এই সময় মানুষ পারত।
মৃতদেহ কবর দেওয়ার প্রথা এবং তার সাথে জিনিসপত্র দেওয়ার রীতি শুরু হয়, যা পরকালের প্রতি বিশ্বাসের ইঙ্গিত দেয়। গুরুত্বপূর্ণ কিছু স্থান মনে রাখবো। বাগড়, এই বাগড় হচ্ছে রাজস্থানে অবস্থিত, ভারতের বৃহত্তম মধ্যপ্রস্তর যুগের সাইট। এখানে পশুপালনের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে বাগড়ে। আদমগড়, আদমগড় অবস্থিত মধ্যপ্রদেশে, পশুপালনের প্রাচীনতম প্রমাণের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান। তোমরা জাস্ট এইটুকু মনে রাখবে কোনটা কোথায় অবস্থিত। আর লংগুনাজ, এটা গুজরাটে অবস্থিত। এখানে মাইক্রোলিথ এবং পশুর হাড় পাওয়া গেছে। এই যে এই ধরনের অস্ত্র, এই অস্ত্রগুলোকে মাইক্রোলিথ বলা হয়। এই অস্ত্রগুলো পাওয়া গেছে কোথায়? এই অস্ত্রগুলো পাওয়া গেছে লংগুনাজ নামক গুজরাটের এই জায়গাতে। এরপরে আসি নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ। সময়কাল 6000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ। নিওলিথিক এই যে শব্দটা, দেখো এটা গ্রিক শব্দ নিও থেকে এসেছে। নিও মানে নতুন, আর লিথিক মানে পাথর, অর্থাৎ নতুন পাথরের যুগ বা নব্যপ্রস্তর যুগ। এখান থেকে পরীক্ষাতে, এমনকি ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও বারবার একটা প্রশ্ন দেয় যে কে নব্যপ্রস্তর যুগকে প্রস্তর যুগের বিপ্লব বলেছেন। তো উত্তরটা মনে রাখবে, গর্ডন চাইল্ড। গর্ডন চাইল্ড নামক একজন ঐতিহাসিক, তিনি নব্যপ্রস্তর, এই যে নব্যপ্রস্তর যুগে যা যা ঘটেছিল সেগুলোকে নিওলিথিক রিভলিউশন বা নব্যপ্রস্তর যুগের বিপ্লব আখ্যা দিয়েছেন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কে বলেছিলেন, নামটা গর্ডন চাইল্ড। এবার দেখো, নব্যপ্রস্তর যুগে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস ঘটে এবং এই টোটাল আমাদের স্টোন এজের মধ্যে নব্যপ্রস্তর যুগ থেকেই সব থেকে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে। কৃষিকাজ, মানুষ খাদ্য সংগ্রাহক থেকে এখন খাদ্য উৎপাদকে পরিণত হয়ে যায়, অর্থাৎ এখন তারা চাষ করতে শেখে। প্রথম গম এবং যব, এই দুটো ফসলের চাষ তারা প্রথম শিখেছিল, ধান চাষ পরবর্তীতে শেখে। স্থায়ী বসবাস, কৃষিকাজের ফলে মানুষকে জমির কাছাকাছি থাকতে হতো, তাই যাযাবর জীবনের অবসান ঘটিয়ে তারা এবার স্থায়ী গ্রাম গড়ে তুলতে শুরু করে। এবং আমরা আগের দিন পড়েছি যে বেশিরভাগ বছরই তারা কিন্তু নদী বা জলাশয়ের কাছে কাছে তৈরি করেছিল। চাকার আবিষ্কার পরিবহনের জন্য, দেখো এই সময়ে তারা যে পাহাড়ের ওপর, পাহাড়ের মাথা থেকে দেখতো যে বিশাল বড় বড় গোলাকার পাথর, সেগুলো অনায়াসে গড়িয়ে পড়ছে। তো সেটা দেখে তাদের মাথায় আইডিয়া আসে চাকা তৈরির, এবং প্রথমবার এরকম পাথর কেটে কেটে এরকম একটা চাকা তারা তৈরি করেছিল যানবাহনে ব্যবহারের জন্য। ঠিক আছে, এটি এই যুগের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার, চাকা। তাহলে চাকার আবিষ্কার হচ্ছে কোথায়? না, আমাদের নব্যপ্রস্তর যুগে এসে চাকার আবিষ্কার হচ্ছে। চাকা পরিবহনের কাজে এবং কুমোরের চাকা হিসাবে তখন এবার ব্যবহার হতে শুরু করে। মাটির পাত্র তৈরিতে যুগান্তকারী পরিবর্তন আনে। হাতিয়ারগুলো ছিল অনেক বেশি উন্নত, তীক্ষ্ণ এবং পালিশ করা পাথরের কুঠার, এই ধরনের পাথরের কুঠার খুব বেশি প্রচলিত ছিল। মৃৎশিল্প, পটারি, দেখো উদ্বৃত্ত খাদ্যশস্যকে মজুত, এই যে দেখো চাষ করতে শিখে গেছে। এবার চাষ করে যখন ধান গম যেটাই তারা চাষ করছে প্রচুর পরিমাণে উৎপাদিত হচ্ছে, সব তো একসাথে খেয়ে ফেলতে পারছে না। তো অবশিষ্ট ধান গমগুলো রাখবে কোথায়? রাখার জন্য একটা পাত্র দরকার। তো তারা তখন এই যে মাটি থেকে মাটির পাত্র তৈরি করার পদ্ধতি শিখে গেল। মাটির পাত্র তৈরি করতে শুরু করেছিল এই যুগের মানুষ। গুরুত্বপূর্ণ কিছু স্থান আমাদের মনে রাখতে হবে। মেহেরগড়, এই মেহেরগড় নিয়ে আমরা পরের দিন ক্লাসে টোটাল মেহেরগড় সভ্যতা এবং সিন্ধু সভ্যতা পড়ব। এই যে মেহেরগড়, সেটা বেলুচিস্তান বা বর্তমানে এটা পাকিস্তানের মধ্যে অন্তর্গত, সেখানে অবস্থিত। ভারতীয় উপমহাদেশে কৃষিকাজ এবং স্থায়ী বসবাসের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে মেহেরগড়ে। এখান থেকে প্রশ্ন আসে, ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজ, গম চাষ এবং তুলো চাষের প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গেছে? মেহেরগড় সভ্যতাতে। এই যে মেহেরগড়, এটা ছিল গ্রাম কেন্দ্রিক সভ্যতা, মনে রাখবে। অপরদিকে সিন্ধু সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। এই যে মেহেরগড়, সেটাও তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা, সেটাও তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। তাম্রপ্রস্তর যুগ মানে কি? তাম্রপ্রস্তর যুগ মানে সেই যুগ যখন মানুষ এরকমভাবে কুড়ুল তৈরি করে পাথরের সাথে কাঠের হ্যান্ডেল লাগাতো না, এই যে হ্যান্ডেল সেটা তামার হতো। অর্থাৎ পাথরের সাথে সাথে তারা তামার ব্যবহার শেখে। তামা হচ্ছে, মনে রাখবে, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু। প্রথম ধাতু। বেশ, এই যে তামার ব্যবহার শেখে, সেই যুগকে তাম্রপ্রস্তর বলা হয়। এরপরে পড়বো তাম্রপ্রস্তর। তো বুর্জহাম, এই যে বুর্জহামের কথা বলছিলাম, বুর্জাহম এবং গুফরকাল, এগুলো কাশ্মীরে অবস্থিত। এখানে মাটির নিচে গর্ত করে মানুষ বসবাস করতো। পিট ডুয়েলিংয়ের তোমার নিদর্শন পাওয়া গেছে, অর্থাৎ মাটির নিচে গর্ত করে সেখানে মানুষ বসবাস করতো। বুর্জহামে মালিকের সাথে পোষা কুকুরকে কবর দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। কোল্ডিয়াওয়া উত্তরপ্রদেশে অবস্থিত, এখানে বিশ্বের প্রাচীনতম ধান চাষের প্রমাণ পাওয়া গেছে।
আর চিরান্ড এটা বিহারে অবস্থিত, এখানে প্রচুর হাড়ের তৈরি হাতিয়ার পাওয়া গেছে, বিশেষ করে হরিণের শিঙের তৈরি। তো লাস্টেরটা মনে না রাখলেও হবে, এই চারটে তোমাদের মুখস্থ রাখতে হবে। এবার তিনটে যে প্রস্তর যুগ আমরা পড়লাম, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্য বা আধুনিক প্রস্তর যুগ, সেই তিনটের মধ্যে একটা তুলনা দেওয়া রয়েছে। এইটা পড়লে কি হবে, বা এটা তোমরা যখন খাতায় তুলে নেবে, খুব সহজে তিনটে যুগ সম্পর্কে একটা কনসেপ্ট তোমাদের চলে আসবে। কোন যুগে আগুন আবিষ্কার হয়, কোন যুগে চাকা আবিষ্কার হয়, কোন যুগে কৃষিকাজ শেখে, এই জিনিসটা। তো এটা আমরা পড়লাম, এটা আর আমি রিপিট করছি না। খাতায় যখন তুলবে তখন এটাকে, এই ছকটিকে তুলে নেবে তোমরা। এবার আসি তাম্রপ্রস্তর যুগে। দেখো, তাম্রপ্রস্তর যুগের নিদর্শন হচ্ছে এই যে দেখছো মাটির পাত্র, রেড ব্ল্যাক পটারি। এটা তাম্রপ্রস্তর যুগ মানে হচ্ছে পাথরের সাথে সাথে প্রথম ধাতুর ব্যবহার শুরু হলো। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে তামা বা কপার। এই ধরনের ছোট্ট ছোট জিনিস দেখো, এগুলো আমরা ছোটবেলাতে পড়েছিলাম, তবুও অনেকের মনে থাকে না। প্রথম কোন পশু পোষ মেনেছিল, প্রথম কোন ধাতু ব্যবহার করেছিল, প্রথম কোন ফসল চাষ করেছিল, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই ছোটবেলায় 5-6-এই পড়া। তো আমরা ভুলে যাই, এগুলো খেয়াল রাখতে হবে। তাম্রপ্রস্তর যুগে তাহলে কি হলো না, তামার সাথে পাথর বা অন্যান্য ধাতু মিশিয়ে মিশ্র ধাতু তৈরি করতেও শিখেছিল, ব্রোঞ্জ তামার সাথে টিন মিশিয়ে, সেগুলো পড়বো। তাম্রপ্রস্তর যুগ শুরু হচ্ছে, চ্যালকোলিটিক এজ বলা হয় এটাকে, 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এখানে গ্রামীণ কৃষিকেন্দ্রিক সভ্যতার নিদর্শন আমরা পাই। তারা পাথর ও তামা উভয়ের তৈরি হাতিয়ার ব্যবহার করত। অর্থাৎ কোনো একটা হাতিয়ার, তার মাথাটা পাথরের এবং তার যে অন্যান্য অংশ সেগুলো তামার তৈরি, এই ধরনের। এবার মৃৎশিল্প দেখো, কালো ও লাল রঙের মাটির পাত্র, ব্ল্যাক অ্যান্ড রেড পটারি এই যুগের অন্যতম বৈশিষ্ট্য। যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, দেখো এই যে মাটির পাত্র, অর্ধেকটা লাল রং অর্ধেকটা কালো রং। তো এরা এই মানুষেরা কিন্তু এই সময় এবার ডিজাইন, নকশা, সৌন্দর্য, নান্দনিকতা, এই জিনিসগুলো তাদের মধ্যে এসেছে। সেই জন্য তারা এবার নকশা তৈরি করতে চাইছে এই মাটির পাত্রের উপর। তো এই ধরনের দ্বিরঙা মাটির পাত্র এই তাম্রপ্রস্তর যুগের নিদর্শন। গুরুত্বপূর্ণ সংস্কৃতি এবং স্থান, এখান থেকে প্রশ্ন আসে। আহার সংস্কৃতি কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এগুলো জাস্ট একটা করে ছোট্ট ছোট্ট বলতে পারো জায়গা। আহার একটা জায়গা, আহর, সেই জায়গাতে মানুষ তোমার কি করতো না, বসবাস করতো। সেখান থেকে একটা সংস্কৃতি গড়ে উঠেছিল, সেটাই আহর সংস্কৃতি। পরীক্ষায় মূলত প্রশ্ন আসে কোথায় অবস্থিত এটাকে নিয়ে। তো এই তিনটে কোথায় অবস্থিত সেটাকে তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে অহর সংস্কৃতি বা অনেক সময় আহারও লেখা থাকে, এটা তোমার অবস্থান হচ্ছে রাজস্থানের মধ্যে। আর এই জায়গাটা মনে রাখবে, এটার আবিষ্কারককে, আবিষ্কার করেন কে না, আর.সি. আগরওয়াল, তিনি আবিষ্কার করেন। তারপরে আসছে জোরওয়ে সংস্কৃতি, এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। আর মালওয়া সংস্কৃতি, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। আবিষ্কারক শুধু এটার মনে রাখলেই হবে, সবার মনে রাখার দরকার নেই। এর পরবর্তীতে আসি, পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস এখানে রয়েছে। যেমন প্রথম পোষা প্রাণী হচ্ছে কুকুর, এটা মধ্যপ্রস্তর যুগে প্রথম পশুপালন শিখছে। প্রথম আবিষ্কৃত ধাতু হলো তামা। কৃষিকাজের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে মেহেরগড়ে। ধান চাষের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে কোথায় না, কোল্ডি হাওয়াতে। মানুষের সাথে কুকুরের কবর দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বুর্জোহাম কাশ্মীরে। আগুনের আবিষ্কার প্রাচীন প্রস্তর যুগের শেষ ভাগে হয়েছিল হোমো ইরেকটাস প্রজাতির মানুষের দ্বারা। চাকার আবিষ্কার নব্যপ্রস্তর যুগে হয়েছিল। ভীমবেটকা গুহাচিত্র মধ্যপ্রদেশে অবস্থিত, এটা প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের নিদর্শন। মাইক্রোলিথ বলা হয় মধ্যপ্রস্তর যুগে তৈরি হওয়া ছোট্ট ছোট্ট হাতিয়ারগুলোকে। হোমোসেপিয়েন্স আধুনিক মানুষের আবির্ভাব উচ্চ প্রাচীন প্রস্তর যুগে হয়েছিল। এই পয়েন্টগুলো একটু মনে রাখবে। আচ্ছা, এতদূর পর্যন্ত বোঝা গেছে। এরপর আয়রন এজ বা লৌহ যুগ সম্পর্কে জানবো। বলো, বোঝা গেছে? স্যার অহর সংস্কৃতি কে আবিষ্কার করেছিলেন একটু দেখান। অহর সংস্কৃতি, এই যে রাজস্থানে আবিষ্কার করেন আর.সি. আগরওয়াল, রাজস্থান, ঠিক আছে? রাজস্থান যদি জেলা জিজ্ঞেস করে মনে রাখবে উদয়পুর, কারণ এটাই বেশি জিজ্ঞেস করে এই অহরটা নিয়ে, উদয়পুরে। আর কারো কোনো সমস্যা? ক্লিয়ার হয়েছে এতটা? না স্যার, ঠিক আছে। বেশ। এবার এবার আমরা
এবার পড়ব লৌহ যুগ বা আয়রন এজ। লৌহ যুগ বা আয়রন এজ, দেখো এই যে লৌহ যুগ অর্থাৎ লোহার আবিষ্কার, লোহা কোথা থেকে এসেছিল বলো তো পৃথিবীতে? প্রাচীন মানুষ কোথা থেকে লোহা পেয়েছিল? একদমই উল্কাপিণ্ড থেকে। উল্কাপিণ্ড থেকে, এটা আমাদের প্রাইমারি বইয়ের মধ্যে রয়েছে উল্কাপিণ্ড। তো মহাকাশ থেকে যখন উল্কা পড়ে বা তারা খসে, সেই তারার মধ্যে লোহা, যে কাঁচা লোহা সেটা এসেছিল অ্যাকচুয়ালি। পরবর্তীতে হয়েছিল এমন নয়, পৃথিবী যখন তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই টাইমে যখন পৃথিবী গরম ছিল সেই টাইমে উল্কা বৃষ্টি হয়েছিল। সেই উল্কার মধ্যে ছিল লোহা এবং সোনাও ছিল কিছু পরিমাণে, সেগুলো পৃথিবীর মধ্যে মেশে। অর্থাৎ এই যে লোহা ধাতুটা সেটা আমাদের পৃথিবীর ধাতু নয়, সেটা মহাকাশ থেকে আসা বাইরের জগতের ধাতু। তো এখান থেকে প্রশ্ন দেয়, যেহেতু এটা আমাদের পর্ষদের বইয়ে আছে তাই একটু তোমাদের বলে দিলাম, উল্কাপিণ্ড থেকে প্রাচীন মানুষ প্রথম লোহার আবিষ্কার করে। তো এই যে লৌহ যুগ, লৌহ যুগ তার মানে কি, এতক্ষণ আমরা যেটা তাম্র প্রস্তর পড়লাম সেরকমই, অর্থাৎ এই সময়ে এসে লোহার ব্যবহার শিখছে, লোহার ব্যবহার শিখছে। এবার এই জায়গাতে একটু আমাদের টুইস্ট আছে। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যায় উত্তর ভারত এবং দক্ষিণ ভারত, এই দুইয়ের মধ্যে যদি আমরা দেখি, দক্ষিণ ভারতে এই লৌহ যুগের কোনো রকম নিদর্শন এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সে কারণে অনেকে মনে করেন ইতিহাসবিদরা যে দক্ষিণ ভারতের এই অংশগুলোতে লৌহ যুগ আসেনি। উত্তর ভারতে আমরা লৌহ যুগের নিদর্শন খুঁজে পাই তাম্রপ্রস্তর যুগের পরে। দেখো আয়রন এজ এটা ছিল প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মানুষ যখন তামার পরিবর্তে লোহা দিয়ে হাতিয়ার ও সরঞ্জাম তৈরি করতে শিখলো, তখন থেকে লৌহ যুগের সূচনা হয়। ঠিক আছে, এবার এই লোহার বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। যেমন এর আগে মানুষ ধাতু বলতে শুধুমাত্র তামাকে চিনতো। এই তামা ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব সফট, এটা খুব নরম। তামা দিয়ে তুমি একটা লাঙল তৈরি করতে পারবে না, তামার লাঙল দিয়ে জমি চষতে গেলে লাঙল বেঁকে যাবে। তামা দিয়ে তুমি একটা কোনো কাস্তে কোনো কুঠার তৈরি করতে পারবে না, গাছ কাটা বা ফসল কাটার জন্য, সেগুলো সবই বেঁকে যাবে। তো সেই জন্য তামার পরিবর্তে এই যে লোহার ধাতুটাকে যখন পেলো, লোহা অপেক্ষাকৃত প্রচণ্ড শক্ত তামার থেকে, এবং এই লোহা থেকে মানুষ তখন শিকার করার অস্ত্রশস্ত্র, যুদ্ধের অস্ত্রশস্ত্র, তখন অ্যাকচুয়ালি মানুষ অনেক বেশি সভ্য হয়ে গেছে লৌহ যুগ আস্তে আস্তে, সে আদিম মানুষ নেই যে বনে ঘুরবে, তখন রাজাদের শাসন ব্যবস্থা চলছে। তো এই যে মগধের মধ্যে প্রচুর পরিমাণে এই লোহা পাওয়া যেত। তো এই মগধের রাজারা যখন এই লোহার খনি পেল নিজেদের জমির নিচে, হিউজ পরিমাণ লোহা উত্তোলন করে প্রচুর অস্ত্রশস্ত্র তৈরি করলো, এবং ষোড়শ মহাজনপদে 16টা জনপদের মধ্যে মগধ সব থেকে শক্তিশালী হয়ে গেল যুদ্ধের ক্ষেত্রে এই লোহার জন্য কেবলমাত্র। তো দেখো এই যে লোহার ব্যবহারের প্রথম প্রমাণ পাওয়া যায় কোথায়, ভারতে 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। ঠিক আছে, অর্থাৎ আজ থেকে প্রায় 3026 বছর আগে ভারতে লোহার প্রমাণ পাওয়া গেছে, সেই পুরনো অস্ত্র। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি না, শক্তিশালী হাতিয়ার, লোহা তামা বা ব্রোঞ্জের থেকে অনেক বেশি শক্ত এবং টেকসই। লোহার তৈরি কুঠার দিয়ে ঘন জঙ্গল কেটে পরিষ্কার করা সহজ হলো, ফলে মানুষ গঙ্গা যমুনা উপত্যকায় উর্বর অঞ্চলে বসতি স্থাপন করতে শুরু করলো, গাছ কেটে সেইখানে এবার তারা ঘরবাড়ি তৈরি করতে শুরু করলো। কৃষিকাজের প্রসার, লোহার লাঙল ব্যবহারের ফলে মাটি গভীর পর্যন্ত চাষ করা সম্ভব হলো, এতে কৃষিকাজের উৎপাদন বহু গুণ বেড়ে গেল। লৌহযুগ আসার আগে মানুষ জমি চাষ করতেই পারতো না, করলেও সেই কাঠের লাঙল দিয়ে মানুষে টানতো কোনো রকমে, সেখানে ভালো জমি চাষ হতো না। লোহার যুগে লোহার লাঙল দিয়ে যখন তারা কৃষিকাজ করতে শুরু করলো, মাটি অনেক বেশি গভীর পর্যন্ত তারা ওলটপালট করতে শুরু করলো, এবং এর জন্য ফসলের উৎপাদনও ব্যাপক পরিমাণে বাড়লো। উদ্বৃত্ত উৎপাদনের ফলে দ্বিতীয় নগরায়ন আমরা আগের দিন পড়েছিলাম, বা জনপদের উত্থান ঘটে। ঠিক আছে, সামরিক শক্তির উত্থান, লোহার বর্ষা, তলোয়ার, বর্ম, বর্ম মানে হচ্ছে যেটাকে আমরা ভেস্ট বলে থাকি, বা জ্যাকেট এক ধরনের, যেটা রাজারা পরতেন যুদ্ধের আঘাত থেকে বাঁচতে। তো একটা লোহার তৈরি জামা, এটা মনে রাখবে আগে বানানো হতে এটা গন্ডারের চামড়া দিয়ে, গন্ডারের চামড়া। এটা কোথায় আছে, এটা আছে আমাদের ক্লাস 4-এর ইভিএস পরিবেশ বিজ্ঞান বইয়ে। যাই হোক, সরঞ্জাম অনেক বেশি শক্তিশালী করে তোলে এবং বড় বড় রাজ্য বা সাম্রাজ্য গঠনে সাহায্য করে। ভারতের যে লৌহ যুগ, সেই লৌহ যুগের প্রধান নিদর্শন হচ্ছে কি না, মেগোলিথ। মেগোলিথ তো রয়েছে, তার সাথে সাথে পিজিডাব্লিউ। পিজিডাব্লিউ হলো পেইন্টেড গ্রে ওয়্যার, অর্থাৎ এক ধরনের ধূসর রং করা মাটির পাত্র।
ঠিক আছে, ভারতের লৌহ যুগের নিদর্শন কি? দুটো নিদর্শন আমরা পাই। এক হচ্ছে ধূসর রং করা মাটির পাত্র, দ্বিতীয় হচ্ছে মেগলিথ। এটি কোথায় পাওয়া গেছিল? এই যে প্লেন্টেড গ্রে ওয়্যার, সেটা পাওয়া গেছিল গঙ্গা উপত্যকায়। লৌহ যুগের সংস্কৃতির সাথে এটা সম্পর্কিত। এবার মেগলিথ কি? এই যে ডান দিকে এমন ছবি দেখতে পাচ্ছ, এর থেকেও এটা বিদেশেও পাওয়া যায়, শুধু যে আমাদের দেশে তা নয়। মাঝে মধ্যেই ছবি দেখতে পাও বা ফোনের ওয়ালপেপার সেট করার জন্য দেখবে আসে, একটা সবুজ মাঠে বিশাল বড় বড় কয়েকটা পাথর এরকম আকৃতিতে দাঁড় করানো আছে। এই দুটো পাথরের মাথায় এরকম একটা বড় পাথর এরকম গোল করে রাউন্ড করে রয়েছে। এটাই হচ্ছে মেগালিথ। এই যে যুগ, এই যুগে প্রাচীন মানুষদের তৈরি সেটাই মনে করা হয়। যদিও কিভাবে এত ভারী পাথর তারা তুলেছিল সেটা আজও বিস্ময়ের একটা বিষয়। তো এই মেগালিথ সংস্কৃতি বা মেগালিথ কালচার কি? মনে রাখবো, দক্ষিণ ভারতে লৌহ যুগের প্রধান নিদর্শন হচ্ছে মেগালিথ বা মহাপাষাণ কবর। এখানে কি হয় না, এখানে মৃতদেহকে বড় বড় পাথরের চাঙড় দিয়ে ঢেকে সমাধি দেওয়া হতো। কোনো যদি মানুষ মারা যেত, তো সেই মানুষকে কবর দেওয়া হতো, মানুষের কবরের ওপরে এরকম বিশাল বড় বড় পাথর দিয়ে এরকম স্তূপ তৈরি করা হতো। এটাকে বলা হতো মেগালিথ। আর এই সংস্কৃতিকে মেগালিথ কালচার বলা হয়, যার ভেতরে লোহার সরঞ্জাম, মাটির পাত্র, অলংকার ইত্যাদি পাওয়া গেছে। অর্থাৎ যখন পরবর্তীতে এগুলোকে খুঁড়ে দেখা হয়, তখন মানুষের কঙ্কালের সাথে অস্ত্রশস্ত্র, সরঞ্জাম, গহনা এই সমস্ত কিছু পাওয়া গেছে। অর্থাৎ তারা কিন্তু মানুষের সাথে এই জিনিসগুলোকে কবর দিত। দক্ষিণ ভারতে এটা দাক্ষিণাত্যে দেখা যায়, উত্তর পূর্ব ভারত এবং কাশ্মীরে অনেক পরিমাণে এই মেগালিথ পাওয়া গেছে। তাহলে লৌহ যুগের প্রধান নিদর্শন কি? মেগালিথ কালচার। লৌহযুগ ও ইতিহাসের সংযোগ। মনে রাখবো, লৌহ যুগে লোহাকে সংস্কৃতে শ্যাম আয়স বলা হয়। শ্যাম কথার অর্থ হচ্ছে কৃষ্ণ বা কালো। ঠিক আছে, তো লোহার যেহেতু কালো রঙের একটা ধাতু, তাই সেটাকে সংস্কৃতে শ্যাম আয়স বা কৃষ্ণ আয়স বলা হতো। অর্থাৎ সেই সময় থেকে, সেই সময়কার যে সংস্কৃত গ্রন্থ, সেখানে লোহার ব্যবহার পাওয়া গেছে, উল্লেখ পাওয়া গেছে, তার মানে সে সময় মানুষ লোহার ব্যবহার জানতো। এই যুগের বিকাশের ফলে বৈদিক যুগের পরবর্তী সময়ে উত্তর বৈদিক যুগে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু সরস্বতী নদী থেকে গঙ্গা উপত্যকায় স্থানান্তরিত হয়েছিল, এই যে লোহার খনির জন্য। এর ফলে পরবর্তীকালে যে মহাজনপদ আমরা পড়ব, চতুর্থ চ্যাপ্টার রয়েছে আমাদের মহাজনপদ, মহাজনপদগুলোর উত্থান ঘটতে শুরু করে। বিম্বিসার, অজাতশত্রু, এই যে বিভিন্ন রাজবংশ এবং মহান মহান রাজা, তারা এত শক্তিশালী হয় কেবলমাত্র এই লোহার অস্ত্রশস্ত্র তৈরির জন্য। ওকে, তো এত দূর ছিল ছোট্ট একটা আমাদের চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে বলো, যদি অসুবিধা না থাকে তাহলে এবার উত্তর করো কমেন্টে। উত্তর প্রশ্নের নম্বরের সাথে লিখবে। আচ্ছা, মিউট হয়েছিল। বলো 3 নম্বরটা বলো। এক একটা ঠিকই বলেছো এতক্ষণ যারা বললে, দু একটা সি উত্তর হবে একদম। ওয়াহিদা, শুভজিৎ, বাকিরা বলো 3 একটা।
এ উত্তর আসছে এ, একদমই 3-এর সঠিক উত্তর হবে 3-এর এ। 4 নম্বর বলো। 4 নম্বর, সুচিস্মিতা সি বলেছে, বাকিটা বলো। 4 নম্বর সঠিক উত্তর হবে কি? অপশন বি। 5 নম্বর বলো। প্রশ্নগুলো একটু ভেবে ভেবে করবে, বেশিরভাগই বিভিন্ন টেটে আসা প্রশ্ন, একটু কঠিন আছে। 5-এরটা বি বলছো সুদীপ। ওকে, মলয় বলছে বি, কুহেলি মিতালি দুজনেই বি, শুভদীপ ওয়াহিদা বি, বেশিরভাগ জনই বি কে অ্যান্সার নিচ্ছে। 5 একদমই তাই, সঠিক উত্তর অপশন বি। 6 নম্বর বলো। বলো 6। ছয়ের ডি, রিয়া বলছে 6-এর ডি, মলয় বলেছে সি, বাকিটা বলো। সুদীপ কর্মকার, সুদীপ বলেছে সি, তিথি বলেছে সি, শুভদীপ বলেছে ডি, প্রিয়াঙ্কা বলেছে সি, ওয়াহিদা বলেছে সি, মিতালি বলেছে সি। আচ্ছা, সি ডি অনেক রকম কনফিউজ আসছে। কুহেলি বলেছে সি। 6 নম্বর বলা হয়েছে যে এখানে সঠিক উত্তর হবে সি। পরবর্তী বলো 7 নম্বর। পরবর্তী বলো 7 নম্বর। পশুপালনের আগেরটা, পশুপালনের যে প্রাচীনতম প্রমাণ সেটা হচ্ছে রাজস্থানের বাগড়, ঠিক আছে, আর মধ্যপ্রদেশের আদমগড়। যারা বি বলেছিলে তাদের জন্য। 7-এরটা বলো। একদম সবাই সঠিক উত্তর দিয়েছে, 7-এর এ হবে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী হচ্ছে 8 নম্বর। 8 নম্বর বলো, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সম্পর্কে এদের মধ্যে কোনটা কোনটা সঠিক। দেখো, প্রতিটা প্রশ্ন একটু টাইম কনজিউমিং, ভালোভাবে ভাবো, সময় নাও, তাড়াহুড়োতে ভুল করো না, দেরিতে উত্তর দাও কিন্তু সঠিক দাও। একদমই সবাই সঠিক উত্তর দিয়েছে, 8-এর বি হবে সঠিক উত্তর। 9 নম্বর বলো। 9 নম্বর, 9। মলয় বলেছে 9-এর বি। আচ্ছা, বাকিটা। একদমই সঠিক উত্তর হচ্ছে 9-এর বি। পরবর্তী বলো 10 নম্বর। এখানে সঠিক উত্তর হবে 9-এর বি। 10 নম্বর বলো। 20টা প্রশ্ন আছে, করো। 10 নম্বর বলো। এরপরে আজকেই এটা ডিপিএস দিয়ে দেবো, ঠিক আছে। যাদের মনে হবে পিডিএফটা একবার পড়তে হবে, অনেক কিছু মনে রাখার ব্যাপার আছে তো, তারা পিডিএফটা আজকে রাতে পড়বে, খাতায় নোট করবে, কালকে সকালে এটার উপর ডিপিএস মানে মক টেস্ট দিয়ে দেবে গ্রুপে। আর ইভিএস আর পলিটি দুটো ডিপিএস দেওয়া ছিল তোমাদের, যারা যারা দাওনি করনি কোনো কারণে,
রাত 10টার আগে করে দাও, আমি 10টার সময়তেই ইভিএস ডিপিএস এর উত্তর দেবো। ওকে, 10এরটা, হ্যাঁ একদমই তাই, 10এর সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি। 11 নম্বর বলো। 11 নম্বর। 11 নম্বর। রিয়া বলেছে বি, কুহেলি বলেছে বি, মলয় বলেছে বি, ওয়াহিদা বলেছে বি, সুচিস্মিতা বলেছে বি, নিশিতা বলেছে বি, সুজাতা বলেছে বি। বাকিটা উত্তর করো। লক্ষণ বলেছে বি। একদম সঠিক উত্তর 11 নম্বর হয়ে যাবে আমাদের অপশন বি, PGW লৌহ যুগে এবং BRW হচ্ছে তাম্র প্রস্তর যুগের। 12 নম্বর বলো, এটা খুব সহজ প্রশ্ন। 12 নম্বর বলো। 12। হুম, সহজ প্রশ্ন পেলে কমেন্টে ঝড় চলে আসছে, দেখেছো? সঠিক উত্তর হবে অপশন ডি, লোহাকে। 13 নম্বর বলো। 13। এই 13 নম্বরের এই ধরনের প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্নগুলো। 13টা অ্যান্সার সঠিক করার চেষ্টা করো। আচ্ছা, সি আর এ দুই ধরনের অ্যান্সার আসছে, কেউ কেউ সি বলছে, কেউ কেউ এ বলছে। বেশ, একটু ভেবে চিন্তে করো, দেখো সহজ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর। প্রথমে অস্ট্রালোপিথিকাস এসেছিল, যারা বানরের মতো ছোট মস্তিষ্ক। তারপরে এলো হোমো হ্যাবিলাস, তারা খুব দক্ষ ছিল। তারপরে এলো আগুন জ্বালানো হোমো ইরেকটাস। তারপরে এলো পায়ে হেঁটে আফ্রিকা থেকে সারা দেশে ছড়িয়ে যাওয়া, এটা হোমো ইরেকটাসই করলো। তারপরে এলো মৃতদেহ কবর দেওয়া নিয়েন্ডারথাল। তারপরে এলো হোমো সেপিয়ান্স। তো কি না, এইভাবে মনে রাখতে পারো নিজের মতো করে গল্প বানিয়ে, কারণ এই রিলেটেড সিকোয়েন্স অনুযায়ী প্রশ্ন দিতে পারে। কি না, প্রথমে মানুষের ব্রেন সেটা খুব ছোট ছিল। মানুষের ব্রেন ছোট কাজে ছিল অস্ট্রালোপিথিকাসের, ঠিক আছে। হোমো হ্যাবিলাস, তারপরে কি এলো, তারা বুদ্ধি খাটিয়ে কি হলো না, দক্ষ হয়ে গেল। ব্রেন ছোট নেই, তারা কি হলো, দক্ষ হয়ে গেল। হ্যাবিলাস মানে হলো দক্ষ হওয়া। দক্ষ হলো কোন কাজে, হাতিয়ার তৈরি। হাতিয়ার তৈরি করতে করতে তারা হঠাৎ করে আগুন জ্বালিয়ে ফেললো। পরবর্তীতে হাতিয়ার তৈরি করার পরে আগুন জ্বালালো কারা, ইরেকটাসরা। আগুন জ্বালানোর পর তারা কি করলো, তারা মৃতদেহ না পুড়িয়ে মৃতদেহকে কবর দিতে শুরু করলো। তারপরে কি হলো, তারপরে এলো লাস্টে তো বুদ্ধিমান মানুষ অর্থাৎ আমরা এলাম। ব্যাস, এইভাবে গল্পের মতো করে বানিয়ে মনে রাখবে। পরবর্তী হচ্ছে কি 14 নম্বর। 14 নম্বর অ্যান্সার করো। 14 নম্বর এ বলছো, শুভদীপ, সুচিস্মিতা, মলয় বলেছে এ। আচ্ছা, সুজাতা বলেছে এ, ওয়াহিদা, লক্ষণ বলেছে এ, কুহেলি বলেছে এ। একদম 14 নম্বর। 14 নম্বর এ। বোলান উপত্যকা উত্তরপ্রদেশ, প্রাচীন মধ্য এবং নবপ্রস্তর যুগের প্রমাণ পর্যায়ক্রমে পাওয়া যায়। প্রাচীন মধ্য নব্য, আচ্ছা ঠিক আছে। তানজানিয়ার ওল্ডন হাতিয়ার হোমোসেপিয়ান্সদের তৈরি উন্নত হাতিয়ার। ভালো করে করো, অ্যান্সার করো ভালো করে পড়ে। বিবৃতি 2 এটা ঠিক না ভুল, আগে ভালো করে দেখো, তাড়াহুড়ো করছো। হোমোসেপিয়ান্সদের তৈরি কি সেটা, এই যে ওল্ড ওয়ান হাতিয়ার, এটা কাদের তৈরি? হ্যাঁ, এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি। মলয় আজকে তাড়াহুড়ো করছে, মলয় ভুল করে ফেলছে। 15 নম্বর বলো, কে কে ভুল করলো এটা। 14। সুদীপ, কুহেলি, লক্ষণ, ওয়াহিদা, সুজাতা, মলয়, অনেকের ভুল, কি ব্যাপার। 15 নম্বর বলো। হ্যাঁ, কি হয়েছে? হুম হুম হুম, বুঝতে পারছি, তাড়াহুড়োতেই ভুল হবে এগুলো। বলো 15টা বলো।
তিথি বলে দিয়েছে প্রথমে 15 বি। আচ্ছা বাকিরা, আদিম মানুষের পরিযান সম্পর্কে কোন তথ্যটি সম্পূর্ণ সঠিক? এই জিনিসগুলো খেয়াল রাখবে, কোনটা সঠিক কোনটা বেঠিক কি জানতে চেয়েছে। হোমোসেপিয়েন্স প্রথম দক্ষিণ আমেরিকায় উৎপন্ন হয়ে আফ্রিকায় ছড়িয়ে পড়ে। আচ্ছা সি তো হবে না, হওয়ার কথা নয় সি। বলো। সঠিক উত্তর হবে অপশন বি। হোমো ইরেকটাস প্রজাতির মানুষেরা প্রথম আফ্রিকা মহাদেশ ছেড়ে এশিয়া ইউরোপে ছড়িয়ে পড়েছিল। তার কারণ কি মনে রাখতে পারবে, যে তারা আগুন আবিষ্কার করেছিল। আর রাতের বেলা আগুন নিয়ে কি করতে পারতো, তারা আগুন নিয়ে আগুনের আলোতে পথ চলতে পারতো। তো রাতের বেলা আগুনের আলোতে পথ চলে পথ চলে পথ চলে আফ্রিকা থেকে সারা পৃথিবী ছড়িয়ে পড়লো। ব্যাস এইভাবে মজার গল্প বানিয়ে বানিয়ে মনে রাখবে, ইতিহাস তাহলে বোরিং লাগবে না। 16 নম্বর বলো। ষোলোর বি বলছে সবাই, 16 বি একদম সঠিক উত্তর হবে 16 বি। 17 নম্বর বলো। এই কোথায় দাগিয়ে ফেললাম এটা। 17 নম্বর বলো, তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি এবং তাদের রাজ্যের সঠিক জোর কোনটি? আচ্ছা এই জায়গা থেকে প্রশ্ন, ভালো প্রশ্ন একটা, বলো সঠিক কোনটা এদের মধ্যে। সি একদমই। পরবর্তী বলো 18, 18 নম্বর, 18 বলো। এটা পেডাগজির প্রশ্ন। 18-র রিয়া বলছে বি। আচ্ছা বাকিরা বলো। তিথি মলয় বলেছে বি। 18 নম্বর সঠিক উত্তর, একদমই সঠিক উত্তর হবে অপশন বি, কোয়ার্জাইট পাথর। 19 নম্বর, 19 আর 20 লাস্ট দুটো প্রশ্ন, এই দুটোর অ্যান্সার করো। বলো। দেখো 19 নম্বর আমাদের সঠিক উত্তর কি হবে। 19 নম্বর বলেছে নব্যপ্রস্তর যুগের সাইটে মেহেরগড় কেন ইতিহাসে গুরুত্বপূর্ণ। আচ্ছা হ্যাঁ এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, গম তুলো পাওয়া গেছিলো। আর 20 নম্বরটা দেখি, বলা হয়েছে বিবৃতি লৌহ যুগের মগধের। আচ্ছা 20টা সঠিক উত্তর হবে অপশন এ। বেশ বলো, বোঝা গেছে? কারোর কোনো সমস্যা আছে বুঝতে? ক্লিয়ার? হ্যাঁ স্যার ঠিক ডিপিএস এখন দেবো নাকি কাল সকালে দেবো বলো এটার। ডিপিএস হ্যাঁ স্যার কালকে সন্ধ্যের দিকে অ্যান্সার দেবেন। হ্যাঁ কালকে সন্ধেবেলায় এটার অ্যান্সার দেবো, এই হিস্টোরি ডিপিএস। কাল সকালে দিলে ভালো হতো। ঠিক আছে আজকে হ্যাঁ তোমরা স্যার। করে নাও তাহলে, আজকে রাতে ইভিএসটা যাদের যাদের করতে বাকি আছে করে জমা দাও, আর হিস্টোরি ডিপিএস কাল সকালে পাবে তাহলে, আর কাল সন্ধ্যায় উত্তর। স্যার ইভিএসটা দিয়েছি, পলিটিক্যাল বাকি আছে। ওকে দিয়ে দাও। আর পলিটিক্যালের রেকর্ড ক্লাসটা স্যার আপলোড করতে ফেল হয়ে গেছে, আমাকে পাঠিয়েছে, আমি করে দিচ্ছি। ঠিক আছে আজকের মতো শেষ করলাম এখানে তাহলে, গুড নাইট। গুড নাইট স্যার।